গল্পটি ছিল 6 জন বন্ধুর একটি গ্রুপকে নিয়ে যারা একটি রহস্যময় স্কুলের মধ্যে আটকে যায়, যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই। বলছিলাম ফিলিপাইন হরর থ্রিলার সিরিজ হেল ইউনিভার্সিটির কথা। এই সিরিজের প্রথম পর্বের এক্সপ্লেনেশন আমরা আগেই করেছি, তাই যারা এখনো প্রথম পর্বটি দেখোনি তারা অবশ্যই আগে সেটা দেখে নিও, না হলে এই ভিডিওর কিছুই তোমরা বুঝতে পারবে না। প্রথম পর্বের লিংক তোমরা পেয়ে যাবে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে। তো চলো, যেখান থেকে গল্পটা শেষ করেছিলাম সেখান থেকেই আবারও শুরু করা যাক। তো গত পর্বে আমরা দেখেছিলাম জেন এস এর অফার অ্যাকসেপ্ট করেছে এবং সে তার সেক্রেটারি হয়ে গেছে। তখন জেন তার বন্ধুদের সাথে কথা না বলেই চলে যায়, যা দেখে তারা অনেক অবাক হয়। এরপর এস এর অফিসে আসলে দেখে ফ্রিজি এখনো সেক্রেটারির চেয়ারে বসে আছে। ফ্রিজি বলে এই মেয়েটা কেন এখানে এসেছে আর সে কেন আমার ইউনিফর্ম পরে আছে। এস তাকে জেনের চেয়ার থেকে উঠে যেতে বলে আর বলে তুমি আর কোনোভাবেই এই ইউনিফর্ম পরার অধিকার রাখো না। ফ্রিজি তখন রেগে ওখান থেকে চলে যায়, তবে সে জেনকে ধাক্কা দিয়ে চলে যায়। জেন তখন তাকে কুকুর বলে গালি দেয়। এস তাদেরকে বলে দেয় যে এখন থেকে মিস জেনসন হলো হেল ইউনিভার্সিটির নতুন সেক্রেটারি, তাই আমি এটার ব্যাপারে কোনো প্রশ্ন শুনতে চাই না। আমাকে যেমন তোমরা রেসপেক্ট করো তাকেও তেমন ভাবেই রেসপেক্ট করতে হবে। তাই অনিল, তুমি অনেক সাবধানে থাকবে, কারণ জেন টপ 10 পজিশনের মধ্যে তোমার থেকে উঁচু পজিশন আছে। আর সে জেনকে বলে তোমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, সেটা হলো এখন থেকে তুমি সবসময় আমার সাথে থাকবে অথবা এই অফিসে থাকবে। এই ব্যাপারে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। জেন বলে এর মানেটা কি, আমি কি না বলতে পারবো না? যা শুনে এস হাসে। এরপর মিউজিক ক্লাসে জেন অনেকটা লেট করে আসে, তখন একটি ছেলে তাকে পাশে সিট করে দেয়। এদিকে ফ্রিজি তো অনেকটা রেগেছিল। মিস কাতকে বলে আমাকে সে এমন ভাবে রিপ্লেস করেছে যেন আমি তার সেক্রেটারি হিসেবে কোনো কিছুই করিনি। মিস কাত বলে এটার জন্য ভেঙে পড়ো না, কারণ তুমি এখনো হেল ইউনিভার্সিটির সবচেয়ে বড় কুকুরগুলোর মধ্যে কার একজন। ফ্রিজি বলে তাকে পস্তাতেই হবে, আমি এটা মেক শিওর করবো। এরপর জেন গিটার বাজানোর চেষ্টা করছিল, তখন ছেলেটি তাকে সাহায্য করতে চায়। সে খুব সুন্দরভাবে গিটার বাজালে জেন ইমপ্রেস হয়ে যায় আর বলে আমি তোমার নামটা এখনো জানি না। ছেলেটি বলে আমার নাম হলো নাজের, যা শুনে জেন অনেকটা ভয় পেয়ে যায় আর বলে এর মানে তুমি ব্ল্যাক গ্যাং এর লিডার? নাজের বলে হ্যাঁ, তবে যা কিছু চোখে দেখা যায় সে সবকিছুই বিশ্বাস করতে নেই। তোমার অনেক সাবধান হওয়া উচিত, কারণ কিছু মানুষকে দেখতে যেমন তারা আসলে ওইরকম হয় না, তারা ডেমনের থেকেও অনেক ভয়ঙ্কর হতে পারে। এই বলে সে তার গলায় ছুরি ধরে, তবে জেন একটুও ভয় পায় না। সে বলে তুমি খুব তাড়াতাড়ি টপ 10 এসে গেছো, তবে চিন্তা করো না, আমরা এগুলো কেয়ার করি না। তুমি খুব শীঘ্রই মারা যেতে চলেছো, তবে আমি তোমাকে একটি অফার দিতে চাই। জেন বলে আমার দরকার আছে এরকম কোনো কিছুই তোমার কাছে নেই, তাই আমার তোমার অফারের দরকার নেই। নাজির বলে অফার শব্দটা ভদ্রতার খাতিরে বলেছি, কথাটা হলো আমাদের সাথে জয়েন করো, আর না হলে মারা যাও। আমাদের মধ্যেকার একজন হও, আমি তোকে প্রোটেক্ট করব। কিন্তু জেন রাজি হয় না। নাজির বলে আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারি, তুমি জানো? জেন বলে ঠিক আছে, তুমি আমাকে এখনই মেরে ফেলো। নাজির বলে এর মানে আমি সত্যিটাই শুনেছিলাম, তুমি মৃত্যুকে একদমই ভয় পাও না। মনে হয় গ্রিম রিপারও তোমাকে দেখে ভয় পাবে, কিন্তু আমি তোমাকে এখনই মারবো না, কারণ আমি তোমাকে ব্যবহার করতে পারবো। তখনই ডেমন গড গ্যাং এর কিছু ছেলেরা এসে নাজিরকে ধরে প্রচন্ড মারতে শুরু করে। এই দেখে জেন অবাক হয়ে যায়। সে চিৎকার করে তাদেরকে থামতে বলে। তারা বলে মিস শন, আমরা আপনার অর্ডার ফলো করতে পারবো না, কারণ এই বান্দা আমাদের বন্ধুর গার্লফ্রেন্ডকে বিরক্ত করে। এইসব দেখে সে চলে যাচ্ছিল, আর তখনই লাল চুলালা ছেলেটাকে দেখে সে বলতে থাকে তুমি কি তাকে সাহায্য করবে না? তুমি তো তার গ্যাংয়েরই মেম্বার, তাই না? সে বলে তুমি খুবই ফানি মিস সেক্রেটারি, আমি তাকে সাহায্য করতে পারবো না, কারণ এখানকার ওই 3 জনই মারা যাবে। এই বলে সে চলে যায়। যাই হোক, এরপর জেন তার ফ্রেন্ডদের সাথে বসে খাবার খাচ্ছিল, তখন এস এসে বলে চলো আমার সাথে। তারা বলে জেনের খাওয়া তো এখনো শেষ হয়নি। এস বলে জেন হয়তো তোমাদেরকে বলেনি, কিন্তু নতুন সেক্রেটারি হিসেবে সে তোমাদের সাথে কথা বলা বা তোমাদের সাথে থাকার জন্য অ্যালাউড নয়, যদি না আমি তাকে অ্যালাউ করি। ভ্যানেসা বলে কিন্তু তুমি কেন তার সাথে এমন করছো? সে বলে কারণ তার অনেক দায়িত্ব আছে। ম্যাট রেগে দাঁড়িয়ে যায় আর বলে সে এখন যাবে না, কারণ তার খাওয়া শেষ হয়নি। জেন তাকে থামিয়ে দেয়। সে সবাইকে সরি বলে এস এর সাথে চলে যায়, আর যাওয়ার সময় একটি ছেলে ভুল করে এস এর গায়ে জুস ফেলে দেয়। এতে এস প্রচন্ড রেগে তাকে তার সাথে নিয়ে যায়, কারণ এই ভুলের কারণে তাকে এখন হেল ইউনিভার্সিটির অন্ধকার জেলের মধ্যে পাঠানো হবে। ছেলেটি তাকে অনেক অনুরোধ করে, কিন্তু এস তার কোনো কথাই শোনে না। এস তাকে চেপে ধরলে সে হেসে বলে আমি তোমার সিক্রেট জানি এস। এস বলে আমি জানি তুমি আমার সিক্রেট জানো। তোমার কি মনে হয় সামান্য আমার গায়ে জুস ফেলার জন্য আমি তোমাকে এখানে এনেছি? তুমি আমার সিক্রেট জানো বলেই তোমাকে এখানে এনেছি। তাছাড়াও আমিও তোমার সিক্রেট জানি, তুমি গ্রেসকে মেরে ফেলেছো। অনিল তখন জেনকে বলে গ্রেস হলো সেই মেয়েটি যাকে তুমি মারা যেতে দেখেছিলে। এস তাকে জেলে আটকে দেয়, আর তখন আমরা দেখি কিছু একটা ছেলেটাকে টেনে নিয়ে যায়, যেটাকে একদমই মানুষ মনে হচ্ছিল না। এসব দেখে জেন অনেক অবাক হয়। অনিল বলে এটাই আমাদের কাজ মিশন, যারা রুলস ব্রেক করে আমরা তাদেরকে শাস্তি দেই, আর এই শাস্তিটা হলো মৃত্যু। মানে এই জেলে কাউকে পাঠানো হলে সে আর ফিরে আসে না, তাকে মেরে ফেলা হয়। সবাই এইসব দেখেও স্বাভাবিক ছিল। জেন মনে মনে বলে এখন বুঝতে পারছি যে কেন সবাই তাকে এত ভয় পায়, তাদের শাস্তিটা ভয়াবহ। আর আমি এই রাক্ষসদের সাথে কোনোভাবেই থাকতে চাই না, তাই আমাকে হিডেন ল্যাবটা খুঁজে বের করতেই হবে। তখনই ওই ছেলেটার গার্লফ্রেন্ড এসে তাকে অনুরোধ করতে থাকে তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু সে বলে এটা সম্ভব নয়। মেয়েটা বসে কান্না করলে জেন তাকে শান্ত করার চেষ্টা করে, আর তখন জেন তার থেকে জানতে পারে যে 5 বছর আগে আরো কিছু নতুন স্টুডেন্ট এখানে এসেছিল, তবে তাদের মধ্যে কার সবাইকেই একে একে মেরে ফেলা হয়েছে, শুধুমাত্র একটি মেয়ে বেঁচে
হয়েছিল আর তার কারণে হেল ইউনিভার্সিটিতে আবারও শান্তি ফিরে এসেছিল। প্রথমবারের মতো এখানে রক্তপাত বন্ধ হয়েছিল আর ওই মেয়েটার নাম হলো সামান্থা। সে বলে আমরা সবাই ভেবেছিলাম হেল ইউনিভার্সিটিতে হয়তো শান্তি বিরাজ থাকবে, কিন্তু এখানে রক্তপাত এবং মৃত্যু ছাড়া কোনো কিছুই পার্মানেন্ট নয়। ভয়ঙ্কর ব্যাপার হলো সব রাক্ষসেরা তখন আরো বেশি ভয়ানক হয়ে ওঠে। সে 2 মাসের মধ্যে টপ 10 এর জায়গা করে নিয়েছিল আর তুমি 1 মাসের মধ্যে টপ 10 এর জায়গা করে নিয়েছো। সেও তোমার মতোই আমাদেরকে শান্তির আশা দিয়েছিল, কিন্তু সত্যি বলতে তুমি তার থেকে অনেক আলাদা। জেন বলে হেল ইউনিভার্সিটিতে শান্তি ফিরে আসার পরে কি হয়েছিল যে আবারও হত্যাকাণ্ড শুরু হলো? সামান্থা কেন সব থামাতে পারিনি? সে বলে কারণ হেড মিস্ট্রেস ম্যাডাম ভায়োলেটের ছেলে তার প্রেমে পড়েছিল। সে আগের সুপ্রিমো ছিল। যাই হোক, এরপর জেন আর ভ্যানেসা একসাথে লাইব্রেরিতে ছিল আর সবাই জেনকে দেখে গ্রিট করছিল, যা দেখে ভ্যানেসা অবাক হয়। ভ্যানেসা বই আনতে গেলে সে একটি টেবিলে বসে যায়, কিন্তু সবাই তাকে দেখে ভয় পেয়ে ওখান থেকে দ্রুত চলে যায়। জেন তাদেরকে থামানোর চেষ্টা করেও পারে না। জেনের অনেকটা মন খারাপ হয়ে যায় আর তখনই সেখানে লাইব্রেরিয়ান লিওনোরা আসে। সে জেনকে জিজ্ঞেস করে তুমি কি জেন? সে বলে হ্যাঁ। তখন লিওনোরা বলে তুমি তো 9 পজিশনে আছো, তোমার বন্ধুরা ভালোভাবে পড়াশোনা করছে যেন তারা টপ 10 এ আসতে পারে এবং এখান থেকে চলে যেতে পারে, কিন্তু তুমি তো অলরেডি টপ 10 এ এসে গেছো। তাহলে কেন তুমি এই জাহান্নাম থেকে চলে যাচ্ছ না? তুমি এই স্কুলের ইতিহাস জানতে চাও, কিন্তু তুমি তো অলরেডি সবকিছু জানো। তবুও কেন তাদেরকে তোমার বোকা বানাতে দিচ্ছ? কেউই তোমাকে সাহায্য করতে পারবে না, এমনকি তোমার বন্ধুরাও না। তোমার কখনোই কাউকে বিশ্বাস করা উচিত নয়। ইতিহাস প্রতিবার রিপিট হয়, কিন্তু আশা করি এইবারে তুমি জয়ী হবে। এই বলে সে চলে যায়। তখনই ভ্যানেসা বই নিয়ে আসলে সে অনেকটা ভয় পেয়ে যায়। ভ্যানেসা বলে কি হয়েছে? সে বলে কিছু না, মিস লিওনোরা উল্টাপাল্টা অনেক কথা বলছিল, আমি তার কোনো কথাই বিশ্বাস করিনি। তখনই তার মনে পড়ে যে তার ক্লাস আছে, তাই সে দৌড়ে চলে যায়। তখন ভ্যানেসার সাথে লিয়াম নামের একটি ছেলের পরিচয় হয়। সে তাকে পড়ায় হেল্প করে আর মনে হচ্ছিল লিয়াম ভ্যানেসাকে পছন্দ করে। সে তাকে টেনে ক্যাফেটেরিয়ায় নিয়ে যায়। তখন ভ্যানেসা সেখানকার সবচেয়ে দামি খাবারটা অর্ডার করে। এই শুনে লিয়াম ওয়েটারকে তার ব্যবহারের জন্য সরি বলে আর বলে মনে হয় সে ভুলে গেছে যে এখানে সবকিছু ফ্রি। তাদের দুজনের মধ্যে এখানে ফ্রেন্ডশিপ হয়। তারা খাবার খাচ্ছিল আর তখনই সেখানে তাদের ফ্রেন্ডদের গ্রুপ চলে আসে। জেরম তো লিয়ামকে এখানে দেখে অনেকটা জেলাস হয়, কারণ সে তো ভ্যানেসাকে পছন্দ করত। তারা সবাই তখন লিয়ামের সাথে ইন্ট্রোডিউস হয় আর ভ্যানেসাকে জেন আর মিয়া টিস করতে থাকে। তারা সবাই এখানে তাদের দুজনকে নিয়ে মজা করতে থাকে, তাই এখানে অনেকটা হই হুল্লোড় শুরু হয়ে যায়। তখনই সেখানে একটি মেয়ে গ্লাস ভেঙে ফেলে দেয় আর চিৎকার করে তাদেরকে বলে তোমরা অনেক বেশি শব্দ করছো, তোমাদের জন্য আমার গ্লাস ভেঙে গেছে। এই বলে সে কান্না করতে থাকে আর এই মেয়েটার নাম হলো রোকসেন। লিয়াম তার কাছে গিয়ে তার কেয়ার করতে থাকে। ভ্যানেসা বলতে থাকে একটা গ্লাস ভেঙে যাওয়ায় সে এত নাটক কেন করছে? জেন বলে তুমি কি জেলাস হচ্ছ? রোকসেন তখন চিৎকার করে বলতে থাকে এই সবকিছু তোমাদের দোষ। এই বলে সে চলে যায়। লিয়াম তাদেরকে বলে রোকসেন আসলে রেস সিলভানিয়ার গার্লফ্রেন্ড। যদি রেস এখানকার কিং হয়ে থাকে তাহলে অটোমেটিক্যালি সে এখানকার কুইন। যদি তোমরা কখনো তার সাথে পাঙ্গা নাও তাহলে তোমাদেরকে রেসকে মোকাবিলা করতে হবে, তাই তোমরা তার থেকে দূরে থাকো। তখনই একটি মেয়ের চিৎকার শুনে তারা দৌড়ে সেদিকে যায় আর গিয়ে দেখে ওখানে একটি ছেলে লাশ পড়ে আছে। মিস কাত এসে এই আবর্জনাকে এখান থেকে সরাতে বলে আর সবাইকে চলে যেতে বলে। তারা বলে আপনারা কি কিছুই করবেন না? অন্তত কে এটা করলো তাকে খুঁজে বের করুন। সে বলে যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা খুঁজে বের করতে পারো, আমার এসব কাজ করার সময় নেই। লিয়াম বলে কেউ মারা গেলে এভাবেই কেউ কেয়ার করে না। সে সবাইকেই বাই বলে চলে যায়। জেন এসব দেখে শক্ট হয়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে যদি স্টুডেন্টদের সংখ্যা এভাবে দিনে দিনে কমে যায় তাহলে এই স্কুল থাকারই কোনো মানে হয় না। তখন তার হাতে একটি ব্রেসলেট দেখে মনে পড়ে এই ছেলেটাই তখন নাজিরকে মারছিল, এর মানে নাজিরই তার এই অবস্থা করেছে। এরপর জেন পরিত্যক্ত বিল্ডিং এ এসে দেখে পুরো বিল্ডিং জুড়ে শুধু রক্ত। সেখানে সে অনেকটা ভয় পাচ্ছিল আর আশেপাশে কারো উপস্থিতি টের পাচ্ছিল। এইভাবে অনেকবার তার মনে হয় যে তার পেছন দিয়ে কেউ বারবার চলে যাচ্ছে, কিন্তু সে কোনোভাবেই দেখতে পায় না। তাই সে চিৎকার করে জিজ্ঞেস করে যে সে কে। তখনই দেখে একটি ছেলে তার নিজের গলায় ছুরি ধরে দাঁড়িয়ে আছে আর বলছে এখানে আমার কোনো দোষ নেই। সে তাকে শান্ত হতে বলে আর বলে আমি তোমাকে সাহায্য করব। সে শুধু বলতে থাকে আমি এটা করতে চাইনি, এখানে আমার কোনো দোষ নেই। এই বলে সে জেনের উপর হামলা করে দেয়। জেন তাকে একটা লাথি মেরে দাঁড়িয়ে যায় আর সে ছেলেটার সাথে ফাইট করতে থাকে। তাকে মেরে সে কোনোভাবে ওখান থেকে এসে একটি জায়গায় লুকিয়ে থাকে। সে আওয়াজ করলে ছেলেটি ছুটে যায় তাকে মেরে ফেলার জন্য। সে কোনোভাবে তার হামলা ডস করতে থাকে। ছেলেটি তখন ছুরিটা দিয়ে তাকে আঘাত করে, কিন্তু সেটা দেওয়ালে গিয়ে লাগে আর সে কান্না করে বলতে থাকে আপনি কেন আমাকে বিশ্বাস করছেন না? তখনই তার বন্ধু এসে বলে আমি তোমাকে বিশ্বাস করি, আসলে এই ছেলেটাই তাদের ওই বন্ধুকে মেরে ফেলেছে যার লাশ তারা ক্যাফেটেরিয়ায় দেখেছিল। সে বলে আসলে তার বন্ধু অনেক কঠিন সময় পার করছে, কারণ সে আমাদের আরো একজন বন্ধুকে মেরে ফেলেছে। জেন বলে যাকে আমরা ক্যাফেটেরিয়ায় দেখলাম। সে বলে হ্যাঁ। জেন জিজ্ঞেস করে কেন তারা তাদের নিজেদের বন্ধুকে মেরে ফেললো? তারা বলে কারণ গ্যাং আমাদেরকে টার্গেট করেছে, যদি এমনটা না করতাম তাহলে তারা আমাদেরকে মেরে ফেলতো। সে জেনকে জিজ্ঞেস করে মিস শন আপনি কি নিজেকে বাঁচাতে অন্য কাউকে মেরে ফেলতে পারবেন? এই বলে সে তার বন্ধুর গলায় ছুরি চালিয়ে তাকে মেরে ফেলে। জেন তখন প্রচন্ড চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তাকে মেরেই ফেলে। চোখের সামনে কাউকে এভাবে মারা যেতে দেখে সে রাগে কষ্টে অনেক কান্না করছিল। ছেলেটা তাকে ছুরি দিয়ে মেরে ফেলতে বলে, কিন্তু জেন ওটা ফেলে দেয় আর বলে অন্য কোনো উপায় অবশ্যই আছে। এই বলে সে চলে যায়। এরপর সে পানি পান করছিল আর তখনই ওপর থেকে একটি লাশ নিচে পড়ে। জেন তখন দেখে এটা তো ওই ছেলেটার লাশ, যা দেখে সে প্রচন্ড চিৎকার করে। এরপর সে তার অফিসে চলে আসে। অনিল আর ফ্রিজি সেখানে এসে বলে যে
যে 3 জন মারা গেছে, তবে তাদের কাউকেই আইডেন্টিফাই করা যাচ্ছে না। কিন্তু জেন তো তাদের সবাইকে চেনে, তাই সে সবার নাম বলে। এস এসব জানতে পেরে বলে সবাই ডিসরেসপেক্টিং হয়ে যাচ্ছে, তাই সবাইকে আমাদের আরো ভয় দেখানো উচিত যেন স্টুডেন্ট গভর্নমেন্ট কাউন্সিলের পাওয়ার লস না হয়। এটা শুনে জেন এসে পানি পান করতে থাকলে এস বলে আমি এখন মিটিং করছি, আর তুমি কি চাইছো যে আমি মিটিং ক্যান্সেল করে দিই যেন তুমি খাবার খেতে পারো? জেন তখন রেগে বলে সুপ্রিমো এত নাটক কেন করছো? ওভার অ্যাক্টিং করা বন্ধ করো। তুমি একা নও যে কিলারকে থামাতে আগ্রহী। মানে জেনে তার কাজ করার পদ্ধতি পছন্দ হয়নি। কোথায় কিলারদের ধরে শাস্তি দিবে তা না, সে শুধু তাদের স্টুডেন্ট কাউন্সিল নিয়ে চিন্তা করছে। অনিল তখন ফিস ফিস করে ফ্রিজিকে বলতে থাকে তার এমন ব্যবহারের জন্য হয়তো তুমি আবারও তোমার পজিশন ফিরে পেতে পারো। জেন এস কে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল, তখন এস তাকে ধরে বলে তুমি মাত্র কি বললে সেটা কি আবারও বলবে? জেন বলে তুমি আমাকে খুব ভালোভাবেই শুনতে পেয়েছো। এস অনিলকে বলে কিছু ডকুমেন্টস আছে সেগুলো মিস ভায়োলেটের কাছে নিয়ে যেতে, আর জেনকে বলে এইমাত্র তুমি যে ব্যবহার করলে এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে, আর তোমার শাস্তি হলো অনিল ফিরে এলে ওই ডকুমেন্ট গুলো কপি করে আমার কাছে নিয়ে আসবে। এটা শুনে জেন এখান থেকে চলে যায়। তখন ফ্রিজি এস কে বলে সুপ্রিমো আপনার কি মনে হয় না জেন যে ভুল করেছে এজন্য তার শাস্তিটা অনেক কম হয়ে গেছে? এস বলে তুমি কি আমাকে প্রশ্ন করছো? তুমি হয়তো ভুলে গেছো যে মতামত শেয়ার করার কোনো অধিকার তোমার নেই, কারণ তুমি আর এসএসজি কাউন্সিলের কেউ নও। ফ্রিজি তাকে সরি বলে। এরপর অনিল জেনকে ওই ডকুমেন্টস গুলো দেয় আর বলে তুমি অনেক লাকি মিশন, ভেবেছিলাম তোমাকে হয়তো হেল জেলে দিবে। জেন বলে আহারে তোমার কি খারাপ লাগছে? অনিল বলে এরকম কিছু নয়, তবে আমি অবাক হয়েছি, মনে হয় তোমার প্রতি সুপ্রিমোর দুর্বলতা আছে। জেন বলে আমার তার কোনো কিছুরই দরকার নেই। অনিল বলে ঠিক বলেছো, তার সাথে বন্ধুত্ব করা মানে জঙ্গলের ভয়ানক প্রাণীর সাথে বন্ধুত্ব করা। তবে তুমি যদি ভেবে থাকো যে হেল জেল সবচেয়ে ভয়ানক শাস্তি যা সুপ্রিমো দিয়ে থাকে তাহলে এটা ভুল ভাবছো, কারণ তার কাছে এর থেকেও ভয়ানক শাস্তি আছে। জেন বিরক্ত হয়ে বলে তোমার কি বকবক করা শেষ হয়েছে? আমার করার মতো আরো অনেক কাজ আছে। এই বলে সে ডকুমেন্ট গুলো নিয়ে এস এর অফিসে যাচ্ছিল আর ভাবছিল তার কিভাবে আমার প্রতি কোনো দুর্বলতা থাকতে পারে। সে তো এমন একটা মানুষ যে অন্যদেরকে হেল জেলে বন্দী করে রাখে। মিটিং এ সামান্য পানি পান করার জন্য সে আমাকে পানিশমেন্টও দিয়েছে। তখনই যাওয়ার পথে রেস সিলভানিয়ার গার্লফ্রেন্ড রোক্সেন এসে হাজির হয় আর বলে এর মানে গুজবটা সত্যি যে তুমি নতুন সেক্রেটারি হয়ে গেছো। তবে এটা এত গর্ব করার কিছুই নয়, কারণ তুমি এখানে একটি কাজের মেয়ে, কোনো রানী নও, বরং দাসীর মতো যেমনটা লো ক্লাস হয়ে থাকে। জেন এসব শুনেও চুপচাপ চলে যাচ্ছিল, কিন্তু রোক্সেন তাকে ধাক্কা দেয়। জেন রেগে বলে আমি বলেছি আমাকে সাইড দাও। এই শুনে সে রেগে জেনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে তুমি এখনো তোমার জায়গাটা জানো না তাই না? তোমার থেকে আমার ফ্রেন্ডদেরও এখানে বেশি ভ্যালু আছে। মানে রোক্সেন হলো একটা জেলাসি স্ন্যাক। সে বলে আমরা তোমার থেকে অনেক উপরে আছি, তাই আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এরকম অ্যাটিটিউড কখনোই দেখাতাম না, কারণ তুমি কখনোই আমার থেকে বেটার হতে পারবে না, আর না বেটার জায়গায় যেতে পারবে। তুমি ঠিক আমার জুতার ময়লার মতো। জেন তখন দাঁড়িয়ে যায় আর বলে আমি এরকম কারো থেকে কোনো মতামত চাইনি যে সবসময় নিজের র্যাঙ্ক এবং ইমেজ নিয়ে অনেক বেশি ভয়ে থাকে। তুমি শুধু তোমার আসল রূপটা সবাইকে দেখিয়ে দিচ্ছ যে তুমি আসলে একটা ইনসিকিউর কুকুরের বাচ্চা। এই শুনে রোক্সেন তাকে একটি থাপ্পড় মেরে বলে তুমি জানো আমি কে? জেন বলে আমি যদি তোমার থাপ্পড়কে রেটিং দেই তাহলে এটা 50 ডিগ্রি হবে। এখন আমার এই 180 ডিগ্রির থাপ্পড়টা একবার ট্রাই করে দেখো। এই বলে সে তাকে এমন একটা থাপ্পড় দেয় যে সে ফ্লোরের উপরে পড়ে যায় আর পাপিটা কান্না করতে থাকে। জেন বলে আমি শুনেছি তুমি এখানকার কুইন, কিন্তু আমি তো শুধু কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছি। রোক্সেন বলে রেসকে আমি সব বলবো। সে বলে তোমার যা ইচ্ছা করো, তুমি তো এটা খুব ভালোভাবেই পারো তাই না, লুজার কোথাকার। এই বলে সে চলে গেলে রোক্সেন রেগে বলতে থাকে তোমাকে অবশ্যই এর জন্য পস্তাতে হবে, আমি তোমাকে মেরে ফেলবো ফাকিং বিচ। জেন এস এর অফিসে কাউকে না দেখতে পেয়ে কিছু ডকুমেন্ট গুলো ওখানে রেখে দেয় আর কিছু ডকুমেন্টস ম্যাডাম ভায়োলেটের কাছে নিয়ে আসে। ম্যাডাম ভায়োলেট বলে তোমাকে দেখলে আমার একজনের কথা মনে পড়ে, তবে সে বলে না যে আসলে কার কথা মনে পড়ে। ম্যাডাম ভায়োলেট তাকে তাড়াতাড়ি করে হোস্টেলে ফিরতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যে ব্লাডি নাইট শুরু হবে আর এসএসজি সেক্রেটারি যদি কিছু হয় তাহলে এটা এসএসজি কাউন্সিলের জন্য অনেক অপমানজনক হবে। তাই জেন তাড়াতাড়ি করে চলে আসে। তখন ভ্যানেসা তাকে টেনে ধরে বলে এটা কি সত্যি যে তোমার রোক্সেনের সাথে ফাইট হয়েছে? জেন বলে কিন্তু এটা সে আগে শুরু করেছিল আর বলছিল সে আমাদের থেকে অনেক বেটার। ভ্যানেসা বলে এটা পয়েন্ট নয়। জেন বলে অবশ্যই এটাই পয়েন্ট, আমরা কবে এভাবে নিজেদেরকে ছোট হতে দিয়েছি? ভ্যানেসা বলে এটা তখন ছিল যখন আমরা বাইরে ছিলাম, কিন্তু মনে রেখো এটা হেল ইউনিভার্সিটি, তুমি নিজেকে বিপদে ফেলছো। জেন বলে তো তুমি আমাকে কি করতে বলো? তাকে আমার সাথে যা খুশি তাই করতে দিব? ভ্যানেসা বলে হ্যাঁ, কারণ তুমি একা নও যে বিপদে পড়বে, আমরা সবাই বিপদে পড়তে পারি। তোমার মাইন্ডে কি কখনো এই কথাটা আসেনি? তাই ফাইট করা বাদ দিয়ে র্যাঙ্ক বাড়ানোর দিকে ফোকাস করো, এটাই আমাদের টপ প্রায়োরিটি হওয়া উচিত। এইসব শুনে জেন অবাক হয়ে যায়। সে কিছু না বলেই চলে যাচ্ছিল। ভ্যানেসা তাকে আটকে বলে তুমি শুধুমাত্র তোমার কথা চিন্তা করো তাই না? স্বার্থপর হওয়া বন্ধ করো, দয়া করে আমাদের কথাও একটাবার চিন্তা করো। এই বলে সে চলে যায়। এরপর তাদের গ্রুপের সবাইকে দেখতে পাই তারা সবাই পড়াশোনায় ফোকাস করেছিল, কারণ তারা টপ 10 এর মধ্যে যাওয়ার চেষ্টা করছিল। তখনই ওখানে ফ্রিজি এসে জেনকে বলে তোমাকে সুপ্রিমো ডাকছে আর তুমি এখনো তোমার বন্ধুদের সাথে কেন থাকো? সে কোনো উত্তর না দিয়ে এস এর কাছে যাচ্ছিল। তখন ম্যাট তাকে ভয় দেখায় এবং জিজ্ঞেস করে তার সাথে ভ্যানেসার কি হয়েছে। সে বলে তার সাথে আমার ফাইট হয়েছে আর আমার তাকে সরি বলা উচিত। ম্যাট বলে তুমি সত্যি তোমার বন্ধুদের অনেক ভালোবাসো জেন? জেন বলে অবশ্যই বাসি। ম্যাট বলে কিন্তু আমি নোটিস করেছি যে তোমার ভালোবাসা ধীরে ধীরে শিফট হয়ে যাচ্ছে, সুপ্রিমোর সাথে তুমি অনেক ক্লোজ হয়ে যাচ্ছ। সে মজা করে বলে মনে হয় আমি রিপ্লেস হয়ে যাচ্ছি তাই না? জেন বলে আমাদের শুধু দেখেই ক্লোজ
মনে হয়, কারণ আমরা একসাথে কাজ করি, তবে আসলে আমরা ক্লোজ নই। সে তো কখনো আমাকে গুড মর্নিংও বলে না। ম্যাট বলে, যাই হোক, আমি জানি তোমার মনের মধ্যে একমাত্র আমিই আছি, আমি তো তোমার ক্রাশ, তাই না? এই শুনে জেন হাসে। ম্যাট বলে, এস তোমাকে দিয়ে একটু বেশি কাজ করাই, আমি তোমাকে অনেক মিস করি, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ভালো সময় কাটানোই হচ্ছে না। জেন ওখান থেকে চলে যাচ্ছিল, তখন ম্যাট তাকে জিজ্ঞেস করে, আচ্ছা জেন, কে বেশি হ্যান্ডসাম, আমি নাকি ওই সুপ্রিমো? আর আমার কাছে তো সুপ্রিমো মানে এস কে অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কাকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। কিন্তু জেন তাকে উত্তর দেয়, অবশ্যই তুমি। আর তখনই পাশের রুম থেকে এস বেরিয়ে আসে, আর তাদের দুজনকে একসাথে দেখে সে প্রচন্ড রেগে যায় আর জেনকে ভেতরে যেতে বলে। বেচারাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তার অনেক ফাটছে। এরপর তো এস জেনকে অনেক কথা শোনায় যে তোমার ফ্রেন্ডদের জন্য তোমার কাছে অনেক সময় থাকে, কিন্তু সবসময় আমাকে তোমার জন্য অপেক্ষা করতে হয়। তুমি সবসময় বিজি থাকো আর বেপরোয়া ভাবে চলাফেরা করো। কথাগুলো বলতে যেন এস এর অনেক কষ্ট হচ্ছিল। সে বলে, আর রোকসানের সাথে ফাইট করে তোমার কি লাভ হলো? জেন বলে, আমি তাকে 180 ডিগ্রি একটা থাপ্পড় মেরেছি, আর এটা করে আমি অনেক আনন্দ পেয়েছি। এস বলে, রোকসান এখানকার কুইন, তাকে কেউ টাচ করতে পারে না, তুমি তাকে এইভাবে মারতে পারো না, তুমি জাস্ট একটা পাওয়ারলেস সেক্রেটারি। জেন বলে, অবশ্যই, কিন্তু আমি এটা কেয়ার করি না। কেউ যদি আমার সাথে বাজে ব্যবহার করে বা আমাকে কষ্ট দেয় তাহলে আমি অবশ্যই ফাইট ব্যাক করবো, সেটা কোনো কুইন হোক বা সুপ্রিমো হোক, আমার যায় আসে না। সুপ্রিমো তো তার এত সাহস দেখে চুপ হয়ে যায়। এরপর তাকে শাস্তি হিসেবে 1 সপ্তাহ পুরো ক্যাফেটেরিয়া পরিষ্কার করতে বলে। মানে এস কিন্তু অলরেডি জেনকে ভালোবেসে ফেলেছে। জেন ইতিমধ্যেই এত বড় বড় ভুল করেছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু এস প্রত্যেকবারই তাকে খুব কম শাস্তি দিয়েছে। জেন তখন ওকে বলে চলে যায়। এরপর ক্লাস শেষে সে যখন চলে যাচ্ছিল তখনই সেলিন তাকে ধরে বলে, তুমি অনেক বিপদে আছো জেন, শুধু তুমি নও, আমরা সবাই বিপদে আছি। আমি মজা করছি না, সেদিন আমি যা বলেছিলাম সব নিকির কথাই, সে আমাকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমি সত্যি বলছি, তোমার বন্ধুদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। এই বলে সে চলে যায়। এরপর জেন ক্যাফেটেরিয়া পরিষ্কার করছিল আর মনে মনে এস কে অনেক গালি দিচ্ছিল। তখনই ওখানে এস চলে আসে। জেন তাকে দেখেও না দেখার ভান করে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। তখন এস হঠাৎ করে তাকে জিজ্ঞেস করে, তোমার ফ্যামিলিতে কে কে আছে? জেন বলে, তুমি হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন করছো? এস বলে, হয়তো কথা বলতে বলতে কাজ করলে তোমার কাজটা তাড়াতাড়ি হবে, তাই আমি জানতে চাই তোমার ফ্যামিলি কেমন। সে বলে, আমাদের একটা নর্মাল ফ্যামিলি ছিল। আমার মা অনেক পরিশ্রমী একজন নারী। আমার বড় বোন আলিসন ঠিক বইয়ের মধ্যেকার বড় বোনদের মতো, সে অনেক সুন্দর এবং সবকিছুতেই অনেক ভালো। তার 2টা বাচ্চাও আছে। এস শুধু তার হাসি মাখা মুখটা দেখতে থাকে। এস তখন তার ফ্রেন্ডদের ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। সে বলে, তুমি তো তাদেরকে চেনো? এস বলে, হ্যাঁ, শুধু নাম জানি। আমি তখনই কোনো স্টুডেন্টদের সাথে দেখা করতে পারি যখন সে লাইন ক্রস করে। তখন জেন তার ফ্রেন্ডদের ব্যাপারে তাকে বলতে থাকে যে তারা তার ফ্যামিলির মতো। মিয়া হলো তাদের গ্রুপের হার্ট, ডেভিড আর জেরম হলো এমন মানুষ, যদি তুমি হাসতে চাও তাহলে তোমাকে তাদের কাছে যেতে হবে। ভ্যানেসা হলো আমাদের গ্রুপের সবচেয়ে সাহসী, এমনকি আমার থেকেও বেশি সাহসী। সে সবসময় আমাদের সবার কথা চিন্তা করে যেন আমরা কোনোভাবেই হার্ট না হই। আর ম্যাট হলো সবচেয়ে বিশ্বস্ত মানুষ। এই বলে সে সুপ্রিমোকে তার ব্যাপারেও কিছু বলতে বলে, তার ফ্যামিলি ফ্রেন্ডস এইসব ব্যাপারে। এস বলে, অনেক কাহিনী, নেক্সট টাইমে আমি তোমাকে বলবো। এই বলে সে চলে যায়। এরপর জেনের যখন সমস্ত কাজ করা শেষ হয়ে যায় তখনই আবারও এস চলে আসে আর বলে, তুমি সবকিছু অনেক তাড়াতাড়ি আর সুন্দরভাবে করেছো। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর প্রশংসা শুনে তো জেন লজ্জায় লাল হয়ে যায়। সে তাড়াতাড়ি ওখান থেকে চলে যায় আর এস তখন অনেক খুশি হয়ে যায়। আর এই ব্যাটারে হাসলে কত সুন্দর লাগে, তা নয় সবসময় গোমরা মুখ করে রাখে। যাই হোক, এরপর জেন ক্যাফেটেরিয়া থেকে হোস্টেলে ফিরছিল। তখনই তার মনে হয় কেউ তাকে ফলো করছে। এটা বুঝতে পেরে সে অনেকটা ভয় পেয়ে যায় আর তখনই কিছু ছেলে তার পিছু করতে থাকে। সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তারা সবাই তাকে ধরে ফেলে। এরপর তাকে একটি জায়গায় বেঁধে রেখে তারা বলছিল এখনো পর্যন্ত কেউ কুইন রোকসেনকে কষ্ট দেওয়ার সাহস পায়নি, অর্থাৎ তারা ডেমন গড গ্যাং এর। আর রোকসেনের সাথে ফাইটের জন্যই তাকে ধরে আনা হয়েছে। তখনই ওখানে তাদের লিডার মানে রেস সিলভানিয়া চলে আসে। সে সবাইকে বাইরে যেতে বলে। আর এই ছেলেটাই একবার জেনকে বাঁচিয়েছিল, কিন্তু রেজ এসে জেনকে একটা থাপ্পড় মারে আর বলে, যেমন করবো তেমন ফল। এটা রোকসেনের জন্য ছিল। আমি জানি তুমি অনেক বেশি সাহসী, কিন্তু তোমার ফ্রেন্ডদের কি হবে? তারা তো তোমার মতো সাহসী নয়। কি হবে যদি আমি তাদেরকে কষ্ট দেই? মিয়াকে দিয়ে শুরু করলে কেমন হয়? জেন তার এইসব কথায় একদমই ভয় পায় না। সে বলে, তুমি হয়তো জানো না আমি মৃত্যুকে সাথে নিয়ে ঘুরি আর তুমি শীঘ্রই মারা যাবে। জেন তাকে বলে, তুমি রেস সিলভানিয়া তাই না? তুমি আমাকে এখনই ছেড়ে দিবে, না হলে আমি তোমার সিক্রেট সবাইকে বলে দিব। রেস বলে, আমার এমন কোনো সিক্রেট নেই যেটা তুমি আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারো। জেন তখন বলে, তুমি তার মাস্ক পরে আছো বলেই ভেবেছো তুমি আমাকে বোকা বানাতে পারবে? তুমি তো রেস সিলভানিয়াই নও। এটা শুনে সে কিছুটা ভয় পেলে জেন হেসে বলে, আমি রেসকে খুব ভালোভাবেই জানি। তুমি যতই তার মাস্ক পরে রেস সাজার চেষ্টা করো না কেন, আমাকে কখনোই বোকা বানাতে পারবে না, কারণ আমি অলরেডি আসল রেসের সাথে দেখা করেছি। ছেলেটি বলে, আমি তোমাকে এখনই মেরে ফেলতে পারি। এই বলে সে তার মাস্ক খুলে ফেলে আর বলে, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম, আমি সবাইকে বোকা বানিয়েছি, ইভেন রোকসেনকেও। সে বলে, এখন 6:53 বাজে। যদি তুমি এখান থেকে চলে যেতে চাও তাহলে এটাকে সিক্রেট রাখতে হবে, না হলে তুমি ব্লাডি নাইটে মারা যাবে। জেন আর কিছু না ভেবে রাজি হয়ে যায়। তাই ছেলেগুলো তার হাতের বাঁধন খুলে দেয়। আর তখন জেন চলে যাওয়ার সময় ছেলেটাকে বলে, তোমার সিক্রেট মানে আমারও সিক্রেট। এই বলে তাকে একটা থাপ্পড় লাগিয়ে রিভেঞ্জ নিয়ে চলে যায়। আর এইটা কিন্তু অস্থির ছিল, কিন্তু জেন অনেক ক্লান্ত ছিল, তাই সে ঠিকভাবে যেতে পারছিল
আসছিল না। আর তখনই ব্লাডি নাইটের অ্যালার্ম বেজে ওঠে। সে দৌড়ে চলে যাওয়ার সময় হঠাৎ করেই পড়ে যায়। সে ছেলেগুলোকে কোনোভাবে ছাড়িয়ে গেটের কাছে চলে যায়, কিন্তু ওখানে আরো একটি ছেলে চলে আসে। সে তাকে লাথি মেরে কোনো রকমের দরজা আটকিয়ে দেয়। আর তখনই কেউ তাকে ধরে ফেলে। জেন ভয়ে চিৎকার করতে থাকে, তবে সেটা ম্যাট ছিল। সবাই তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। ভ্যানেসা তাকে কথা শোনায় যে কেন সে সব সময় তাদেরকে চিন্তায় ফেলে দেয়। ম্যাট বলে এসব বাদ দাও, গুরুত্বপূর্ণ বিষয় হলো সে এখন সেফ আছে। জেন বলে না, ভ্যানেসা ঠিক বলেছে, এটা আমার ভুল ছিল। আমি সবসময় সেলফিশ ছিলাম, কখনোই তোমাদের ব্যাপারটা ভাবিনি যে তোমরা আমাকে নিয়ে চিন্তিত থাকো। তাই আমি সত্যি সরি। মিয়া আর ভ্যানেসা তাকে জড়িয়ে ধরে আর তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। তখন জেরম বলে ডেভ কি তোমার সাথে ছিল? সে বলে না তো। তারা বলে সে এখনো ক্লাস থেকে ফিরে আসেনি। তারা সবাই অনেক চিন্তিত হয়ে যায়, এখন কি করবে বুঝতে পারে না। জেরম আর ম্যাট বাইরে গিয়ে ডেভকে খুঁজতে চায়, কিন্তু জেন তাদের দুজনকে যেতে দিতে চায় না, যে বাইরে গেলে হয়তো তাদেরও বিপদ হবে, এতে ঝামেলা শুধু বাড়বে। ভ্যানেসা বলে জেন ঠিক বলেছে, আমরা তার জন্য অপেক্ষা করি, এটাই ভালো হবে। এরপর মেয়েরা শুয়ে পড়ে, কিন্তু কারোরই ঘুম আসছিল না। সবাই ডেভকে নিয়ে চিন্তা করছিল যে সে এখনো বেঁচে আছে কিনা, তাদের এইভাবে অপেক্ষা করা কি ঠিক হচ্ছে কিনা। তারা বাইরে অনেক চিৎকার শুনতে পায়, কিন্তু প্রত্যেক রাতের মতোই তাদেরকে এইসব উপেক্ষা করতে হয়। জেন উঠে মুখে জল দেয়, আর তখনই সে দেখে বাইরে থেকে ডেভ আসছে। সে অনেকটা আহত ছিল। জেন তাকে ধরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে সে এতক্ষণ কোথায় ছিল। ডেভ বলে সে এতক্ষণ লুকিয়ে ছিল, সবাই চলে যাওয়ার পরেই সে এসেছে। সবাই এসে ডেভকে কেয়ার করতে থাকে। তারা বলে তারা তার জন্য অনেক চিন্তিত ছিল, সে কেন বাইরে ছিল, সে কি টাইম দেখেনি। ডেভ বলে ক্লাস শেষে আমি একটু বাতাস নিতে গিয়েছিলাম। জেন বলে তুমি এটা কিভাবে করতে পারো? ব্লাডি নাইটের মধ্যে তোমার ঠান্ডা বাতাস নিতে ইচ্ছে করলো? ডেভ সবাইকে সরি বলে ঘুমাতে চলে যায়, আর জেন তো অনেকটা রেগে যায়। তখন মিয়া বলে এটা তোমারও বোঝা উচিত, আমাদেরও ঠিক এমনই লেগেছিল যখন তুমি বাইরে ছিলে। যাই হোক, পরদিন সকালে সবাই রেডি হয়ে যায় স্কুলের জন্য, আর এসে দেখে ম্যাট সবার জন্য রান্না করেছে। সবাই খাবার খেয়ে ক্লাসের দিকে যায়, আর এইদিকে বাড়ির সমস্ত রক্ত পরিষ্কার করা হচ্ছিল। আর দুটি ছেলে মেয়ে যাওয়ার সময় একটি কাটা হাতের উপরে তাদের পা পড়ে। যাই হোক, এদিকে সবাই ক্লাসে যাওয়ার সময় স্যার আলভারেজ জেনকে ডাকে আর বলে তুমি তোমার গ্রেড নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে হাইয়েস্ট গ্রেড দিব, কিন্তু তুমি শুধু আমার হয়ে কাজ করবে। জেন বলে কিন্তু আমি এখনো জানি না যে ওই হিডেন ল্যাবটা কোথায়। সে বলে তুমি তোমার সেক্রেটারির দায়িত্ব পালন করো আর তাদের প্রত্যেকটা মুভমেন্ট মনিটর করো। জেন বলে কিন্তু যদি তারা ধরে ফেলে তখন কি হবে? আমি এত তাড়াতাড়ি মারা যেতে চাই না স্যার, আমাকে আমার বন্ধুদের সাথে এই জায়গা থেকে পালিয়ে যেতে হবে। আলভারেজ বলে একটা ঝড় আসতে চলেছে, সবার সেফটি এখন তোমার হাতে, তাই প্লিজ সাবধানে থেকো এবং তাদের মতোই রাক্ষস হয়ে যাও, কারণ রাক্ষস না হলে এসএসজি প্রেসিডেন্টের সাথে তুমি মিশে যেতে পারবে না। রাতে জেন এইসব ভাবছিল, তার হাতে দাগ হয়ে গিয়েছিল কাল চেয়ারের সাথে বেঁধে রাখার জন্য। সে ভাবতে থাকে তাদের সাথে লড়াই করার জন্য তাকেও কি রাক্ষস হতে হবে, তাকে কি তাদের থেকেও বেশি ভয়ানক হতে হবে। পরদিন সকালে জেন ক্লাসে যাচ্ছিল, তখন কিছু স্টুডেন্ট তাকে ডেকে সাহায্য করতে বলে, কিন্তু বাকিরা বলতে থাকে তার মধ্যে কোনো হৃদয় নেই, সে একটা মনস্টার। তারা বলে আমরা ভেবেছিলাম তুমি দ্বিতীয় সামান্থা হবে, কিন্তু তুমিও একদম তার মতোই, তুমিও কোনো কিছুই ঠিক করতে পারবে না। জেন কি উত্তর দেবে, তার কাছে তো কোনো উত্তরই নেই। সে ওখান থেকে দৌড়ে চলে আসে। এরপর প্রিন্সিপাল সবাইকে ডেকে পাঠায় কিছু বলার জন্য। তখন সবাই তাদেরকে গ্রেড করলেও জেন তাদের দুজনকে গ্রিট করে না, যা দেখে ম্যাডাম ভায়োলেট তাকে সামান্থা বলে রাখে। এস তাকে শুরু করতে বলে। ফ্রান্সিসকো তখন সবার উদ্দেশ্যে বলে তারা এখানে তাদের প্রয়াত হেডমাস্টারকে সম্মান জানানোর জন্য একত্রিত হয়েছে। তখন ম্যাডাম ভায়োলেট আগের হেডমাস্টারকে নিয়ে বাজে কথা বলে যে সে আগে বোকার মতো স্কুল চালিয়েছে, সে মারা গেছে ভালোই হয়েছে। তখনই একটি ছেলে বলে একদমই না, আমরা জানি সে মারা যায়নি, বরং আপনি তাকে মেরে ফেলেছেন। ভায়োলেট বলে তুমি ঠিক বলেছ, আমরা তাকে মেরে ফেলেছি, আর এর পরের বারে তুমি মরবে। তখন কিছু ছেলে ওই ছেলেটাকে ধরে নিয়ে যায়, যা দেখে ভ্যানেসা রেগে বলে এটা হাস্যকর, তুমি আগের হেডমাস্টারকে মেরে ফেলেছো কেন? তাকে এইভাবে তোমরা শাস্তি দিয়েছো, শাস্তি তো তোমাদের পাওয়া উচিত ছিল। আর তোমরা যতই লুকানোর চেষ্টা করো না কেন, স্কুলের সবাই জানে যে তুমি তাকে মেরে ফেলেছো। ভায়োলেট তখন তাকেও শাস্তি দিতে বলে। কিছু স্টুডেন্ট ভ্যানেসাকে ধরতে আসলে জেন চিৎকার করে বলে যদি কেউ তাকে স্পর্শ করে তাহলে তোমাদেরকে পস্তাতে হবে। ভ্যানেসা কাউন্সিল রুলস এর মাধ্যমে প্রোটেক্টিভ। ভায়োলেট বলে তুমি আমাকে অপমান করছো মিস শন, তাকে এখনই শাস্তি দাও। জেন আবারও বলে ভ্যানেসাকে কেউ টাচ করলে তাদেরকে সে ছাড়বে না। ভায়োলেট তখন জেনকে থামতে বলে। জেন বলে আমি কেন থামবো, আমি যা করছি ঠিক করছি। প্রথমত কাউকে শাস্তি দেওয়ার অধিকার আপনার নেই, কারণ একমাত্র সুপ্রিমো কাউকে শাস্তি দেওয়ার অধিকার রাখে। সুপ্রিমো তো এটা শুনে মনে মনে খুশি হয়ে যায়। জেন বলে দ্বিতীয়ত আপনি এখানে যেভাবে দাঁড়িয়ে আছেন এটা আমাদের জন্য অসম্মানজনক, তাই আমাদের থেকে আপনি কিভাবে সম্মান আশা করেন? এবং তৃতীয়ত আমি সুপ্রিমো সেক্রেটারি, তাই আমার অবজেকশন করার অধিকার আছে। ভায়োলেট রেগে এসকে বলে তোমার এই রুট সেক্রেটারিকে কন্ট্রোল করো, তাকে এখনই শাস্তি দাও। এস তখন হাতে তালি দিয়ে বলে সে যা বলেছে একদম ঠিক বলেছে, তাকে তো শাস্তি দেওয়ার বদলে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, কারণ আমি যতজন সেক্রেটারির সাথে কাজ করেছি তাদের মধ্যে সে একমাত্র যে ভালোভাবে জানে যে আমি হেলে ইউনিভার্সিটিতে একমাত্র আছি যে কিনা শাস্তি প্রদান করতে পারি। ফ্রান্সিসকো তখন সবাইকে থামিয়ে দেয় আর বলে তারা একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্যই সবাইকে ডেকেছে। তাদের স্কুলে একটি বড় ইভেন্ট হবে যেটা সপ্তাহব্যাপী চলবে। ভায়োলেট বলে আর এটার নাম হলো ব্লাডি উইক, যেখানে পুরো সপ্তাহে হত্যা করা এলাও করা হবে, তাও যে কোনো সময়, শুধুমাত্র রাতে নয়, দিনেও এটা এলাও করা হবে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। জেন বলে যদি এটাই চূড়ান্ত হয়ে থাকে তাহলে আমরা ব্লাডি উইকের জন্য তৈরি থাকবো। এই বলে সে চলে গেলে সবাই তার পেছনে যায়।
যায়। এরপর জেন ভ্যানেসাকে বলে তুমি কেন এমনটা করলে, এতে তোমার ক্ষতি হতে পারতো। ভ্যানেসা বলে তাও তো রাগের শুধু অর্ধেকটাই দেখিয়েছি। জেনম বলে তুমি অনেক সাহসী, আর এজন্যই তো আমি আরো বেশি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। ভ্যানেসা বলে ম্যাডাম সেক্রেটারি যদি আমাকে না বাঁচাতো তাহলে তো আমি প্রায় মরেই যাচ্ছিলাম। তারা জিজ্ঞেস করে জেন এই রুলস সম্পর্কে কিভাবে জানলো। সে বলে আমি এসএসজি উপবিধিতে এটা পড়েছিলাম যে একমাত্র সুপ্রিমোর কাছে কাউকে মৃত্যুদণ্ড শাস্তি দেওয়ার পাওয়ার আছে। তখন তারা বলে জেন কেন তাদের থেকে এটা লুকিয়েছে, যে সেক্রেটারি হওয়ার কারণে কখনোই সে এখান থেকে বের হতে পারবে না, কেন সে তাদের জন্য এই রিস্ক নিল। জেন বলে আমি আগে তোমাদের এখান থেকে বের করতে চাই, আর তোমাদের জন্য আমি সবকিছু করতে পারি। ম্যাট বলে তুমি কিভাবে ভাবলে যে আমরা তোমাকে এখানে রেখেই চলে যাব। জেরম বলে তাছাড়াও আমরা ডক্টর কুইজন আর তার সিক্রেট ফর্মুলার ব্যাপারেও সবকিছু জানি যেটা মৃতকে জীবিত করতে পারে। ভ্যানেসা বলে যদি আমরা এখান থেকে চলে যাই তাহলে সবাই মিলে চলে যাব, আর যদি এখানে থেকে যাই তাহলে সবাই একসাথে এখানে পৌঁছবো। ম্যাট বলে তুমি কখনোই একা নও জেন, আমরা কখনোই তোমাকে একা ছাড়বো না, দরকার হলে আমরা সবাই এখানে একসাথে মরবো। এরপর জেন বাইরে ছিল, তখন একটি মেয়ে তাকে রাক্ষস বলে আর বলে আমরা ভেবেছিলাম তুমি সামান্থার মতো আমাদেরকে সাহায্য করবে। জেন বলে কে সামান্থা, কেন সবাই আমাকে সামান্থা বলছে, আমি শুধু সামান্য একজন সেক্রেটারি, আমি কিভাবে তোমাদের সাহায্য করব। মেয়েটি বলে প্লিজ আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে যেসব ইনজেকশন দিয়েছে এগুলোর জন্য আমি বেশিক্ষণ বাঁচবো না। তখন সে দেখে মেয়েটির শরীরের অবস্থা ভয়ানক। সে বলে আমাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, তারা একটি সিরাম বানানোর কাজে আমার উপরে এক্সপেরিমেন্ট করেছে। জেন বলে তারা কি তোমাকে ওই ল্যাবে নিয়ে গিয়েছিল, সেই ল্যাবটা আসলে কোথায় আমাকে বলো। মেয়েটা বলতে চায় না। জেন বলে তুমি যদি না বলো তাহলে আমি তোমাকে কিভাবে সাহায্য করব। মেয়েটি বলতে চায় না আর বলতে থাকে তুমি আমাকে সাহায্য করবে কিনা বলো। জেন অবাক হয়ে বলে আমাদেরকে মানে। মেয়েটি তখন ভয়ে ওখান থেকে চলে যায়। জেন তাকে ডাকতে থাকে কিন্তু সে তার কোনো কথাই শোনে না। সে বুঝতে পারে অনেকজনকে এই রিসার্চে ব্যবহার করা হচ্ছে। তখনই নিকি এসে বলে তোমাকে আমি ওয়ার্নিং করেছিলাম, স্যার আলভারেজের থেকে দূরে থাকো। জেন বলে তুমি কেন এত মাথা ঘামাচ্ছ। নিকি বলে কারণ তুমি একটা বোকা। জেন তার কথায় কান না দিয়ে চলে যায়। এরপর জেন ক্যাফেটেরিয়া পরিষ্কার করছিল। এসে সে তাকে এটা ওটা বলতে থাকে, কিন্তু জেন কোনো কারণে অনেক রেগেছিল। সে তার সাথে একটা কথাও বলে না। এস জিজ্ঞেস করতে থাকে তার সমস্যাটা কি। সে বলে আমার কোনো সমস্যা নেই, আমি শুধু ক্লান্ত, তুমি কি আমাকে একা ছাড়তে পারবে, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে রেস্ট করতে চাই। এস তাকে কাজে সাহায্য করতে চাইলে সে তাকে না করে দেয়। তখন একটি গ্লাস নিতে গেলে এস তার হাতের উপরে হাত রাখে। জেন তখন অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে মনে মনে ভাবে এস তাকে কেন সাহায্য করতে চায়, যেখানে সে নিজেই তাকে শাস্তি দিয়েছে। এসের গরম লাগছিল তাই সে তার টাই খুলে ফেলে। জেন বলে আমাকে ভালোভাবে কাজ করতে দাও, না হলে সবাই বলবে আমি তোমাকে সম্মান করি না। সে বলে লোকের কথাই তোমার আসে যায়। সে বলে না, কিন্তু আমি বিপদে পড়তে চাই না। এস বলে তুমি বিপদে পড়বে না, তুমি শুধু আমাকে কথা দাও যে কখনোই আর বেপরোয়া হয়ে চলবে না। জেন তার কথার উত্তর দেয় না। এস বলে এটা এসএসজি প্রেসিডেন্টের অর্ডার যে এখন থেকে তোমাকে যা প্রশ্ন করব তুমি সাথে সাথেই উত্তর দিবে। জেন বলে ঠিক আছে। এরপর এস তাকে একটা গিফট দেয়। জেনের তখন অনেক অস্বস্তি হচ্ছিল, সে পড়ে যেতে লাগছিল, কিন্তু এস তাকে ধরে বলে এত তাড়াহুড়ো কেন করছো, একটা থ্যাংক ইউ তো বলতেই পারো। জেন তখন তাকে থ্যাংক ইউ বলে আর তাকে ব্লাডি নাইট শুরু হওয়ার আগেই চলে যেতে বলে। এস বলে এর মানে তুমি আমাকে কেয়ার করো। জেন বলে আমি ওটা মিন করিনি, আমি তো এমনি বলেছি, আমি তোমাকে একদমই কেয়ার করি না, তুমি মরে গেলেও আমার কিছুই যায় আসে না। এস বলে আমাকে নিয়ে চিন্তা করো না, আমি নিজে খেয়াল রাখতে পারবো, তুমি সাবধানে থেকো জেন। এইটা শুনে তো জেন শকড হয়ে যায়, কারণ এস আজকে প্রথমবারের মতো তাকে তার নাম ধরে ডাকলো। এস তো সবসময় তাকে মিস জন বলে ডাকে। জেন অনেক খুশি হয়ে যায় আর তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। এস তো তখন লজ্জায় লাল হয়ে গেছিল, সে একা একাই হাসতে থাকে। হোস্টেলে এসে দেখে সবাই ডিনার করতে বসে গেছে। আগামীকাল থেকে ব্লাডি উইক শুরু হবে, তাই জেন মজা করে বলে এটাই কি আমাদের শেষ খাওয়া কিনা কে জানে। ভ্যানেসা বলে এইসব বলো না প্লিজ। মিয়া বলে আজকে তুমি এত তাড়াতাড়ি ফিলে কি করে। সে বলে আসলে সুপ্রিমো আজকে আমাকে পরিষ্কার করতে সাহায্য করেছে, যা শুনে তারা সুপ্রিমো আর তাকে নিয়ে মজা করতে থাকে। জেন তখন বলে এরকম কিছুই নয়, আমরা তো ফ্রেন্ডও নই, লাভার কিভাবে হব। কিন্তু এইসব শুনে ম্যাট প্রচুর রেগে যায়। খাবারের প্লেট আওয়াজ করে রাখলে সবাই তার দিকে তাকিয়ে থাকে। ম্যাট জেনকে বলে তুমি এসের থেকে দূরে থাকো। জেন জিজ্ঞেস করে কেন। সে রেগে ওখান থেকে উঠে চলে যায়। জেন বুঝতে পারে না সে এমন কেন করছে। ভ্যানেসা বলে সে হয়তো জেলাস, কারণ হতে পারে সে তোমায় ভালোবেসে ফেলেছে, তবে তাকে নিয়ে তো ভেবো না, তুমি তোমার মতোই থাকবে। এরপর ম্যাট এসে বলে সে তাদের সবার সার্ভাইভ করার জন্য অস্ত্র জোগাড় করেছে। তারা গিয়ে সেগুলো দেখতে পায়। জেন বলে এইসব দিয়ে আমরা কি করব, এগুলো কি ব্লাডি নাইটের জন্য। মিয়া বলে না, ব্লাডি উইকের জন্য। তারা এগুলো আত্মরক্ষার জন্য ব্যাগের মধ্যে রাখতে চায়, কিন্তু জেন বলে এটা একদমই খারাপ আইডিয়া। তারা বলে কিন্তু এটা প্রয়োজন, তাদের কাছে আর কোনো উপায় নেই, কারণ এক সপ্তাহ তাদেরকে মৃত্যুর সাথে লড়াই করতে হবে, তাই তাদেরকে আত্মরক্ষার জন্য হলেও এটা করতেই হবে। জেন বলে কিন্তু আমি এটা করতে চাই না, আমরা তো মার্ডারার নই তাই না। তারা সবাই একে একে অস্ত্র হাতে তুলে নেয়। পরদিন সকালবেলাতেই দুটো মেয়ে তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে লড়াই করতে শুরু করে দেয়। তাদের লড়াই এত সিরিয়াস হয়ে যায় যে তারা ছুরি দিয়ে মারামারি করে। এসব দেখতে পেয়ে জেন তাদেরকে থামানোর জন্য যেতে চায়, কিন্তু তারা তাকে যেতে দিচ্ছিল না। ম্যাট বলছিল তারা এইভাবে কয়জনকে বাঁচাবে, এটা তো হতেই থাকবে। জেন বলতে থাকে আমি কোনোভাবেই কাউকে এইভাবে মারা যেতে দেখতে পারি না। এই বলে সে ওখান থেকে চলে যায়, কিন্তু এইদিকে একটি মেয়ে আরেকটি মেয়েকে মেরে ফেলে। রাতে জেন ছুরিটা হাতে নিয়ে দেখছিল, যেটা ম্যাট
ব্যাট তাকে দিয়েছে। তখন সে এস এর দেওয়া গিফটটা খুললে দেখতে পায় এস তাকে আসলে একটা ছুরি গিফট করেছে। এই দেখে তার অনেক কষ্ট হয়। এদিকে বাইরে ভয়াবহ অবস্থা চলছিল, একজন আরেকজনকে মেরে ফেলছিল। জেন অনেক হতাশ হয়ে যায় যে সে হয়তো এই জাহান্নাম থেকে কখনোই বের হতে পারবে না, আর না কাউকে বের করতে পারবে। পরদিন সে আবারও ওই মেয়েটাকে খুঁজে বের করে আর হিডেন ল্যাবরেটরিটা কোথায় সেটা বলতে বলে। মেয়েটি তাকে তার সাথে করে নিয়ে যায় আর সে বলতে যাচ্ছিল যে ল্যাবটা কোথায়, তখনই কেউ পেছন থেকে এসে তাকে ভয়ানক ভাবে মেরে ফেলে, যা দেখে জেন চিৎকার করতে থাকে। সে দেখে এটা নিকি। জেন চিৎকার করে জিজ্ঞেস করতে থাকে সে কেন এমনটা করলো। নিকি বলে মেয়েটা এমনিতেও মারা যেত, আমি শুধু তাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছি আর আমি তোমাকে সহ বাকিদেরকে বাঁচানোর চেষ্টা করছি। স্যার আলভারেজের থেকে দূরে থাকো। জেন রেগে তাকে ঘুষি মারতে চায়, কিন্তু নিকি তাকে ধরে ফেলে আর বলে তুমি আমার সাথে পারবে না, তাই লড়াই করতে এসো না। এই বলে সে চলে যায়। জেনের তখন প্রচুর রাগ হয়। সে ওয়াশরুমে এসে হাত ধুচ্ছিল আর নিকির ওইসব কথা ভাবছিল যে সে কেন বলল সে শুধু সবাইকে বাঁচানোর চেষ্টা করেছে, কেন এবার সে তাকে স্যার আলভারেজের থেকে দূরে থাকতে বলেছে। সেই সব কিছু ভাবতে থাকে। এইসব ভেবে তার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এরপর সে ক্লাসে আসলে দেখে একজন টিচার তার স্টুডেন্টকে অনেক বকাঝোকা করছে আর এই স্টুডেন্টের সাথে এই টিচারের অনেক ভালো সম্পর্ক ছিল। মেয়েটা তখন রেগে টিচারকে ছুরি দিয়ে স্ট্যাব করতে থাকে। সে তাকে ভয়ানক ভাবে মেরে ফেলে, যা দেখে জেন একদম অসহায় হয়ে যায়। হোস্টেলে ফিরে এসে বসে ভাবে যে আমি জানতাম ব্লাডি উইকে অনেক খারাপ কিছু ঘটবে, তবে এতটা খারাপ হবে জানতাম না। আমি আর এগুলো কোনোভাবেই সহ্য করতে পারছি না। এই বলে সে পাগলের মতো চিৎকার করছিল। আর এখন থেকে জেন একদম হতাশ হয়ে যায়। সে ধীরে ধীরে আশা হারাতে থাকে যে তারা হেল ইউনিভার্সিটি থেকে জীবিত ফিরতে পারবে, কিন্তু একমাত্র তার বন্ধুরাই আছে যাদের দেখে সে শক্তি পায়। সে তাদেরকে বাই বলে ওখান থেকে চলে আসে। এরপর সে এস এর সাথে ছিল আর মনে মনে বলছিল তার প্রতি আমার রাগ করা উচিত ছিল, কারণ সে ব্লাডি উইক থামানোর জন্য কিছুই করেনি। কিন্তু তারপরও আমি তার উপরে ইমপ্রেসড, কারণ সে অনেক সাহসী। সে আমার পাশে দাঁড়িয়েছিল আর এখন তাকে কেন জানি অন্যরকম মনে হয়। সে কি আমাকে তার বন্ধু ভাবতে শুরু করেছে? কিন্তু তখনই সামনে একটি ছেলেকে সে মারা যেতে দেখতে পায়। এস তাকে সেটা রিপোর্টে লিখতে বলে। জেন বলে কেন লিখবো, সে তো এখনো জীবিত আছে। এস তখন বলে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? জেন বলে আমি তাকে বাঁচাতাম। এস বলে ধরো তাকে আমরা হেল্প করলাম আর সে বেঁচে গেল, কিন্তু এরপর কি হবে? তার শত্রুরা কি তাকে বেঁচে থাকতে দিবে? সে তো এখান থেকে বেরো হতে পারবে না। আমরা সবাইকেই বাঁচাতে পারবো না মিস শন। জেন বলে এই একই কথা ম্যাটও বলেছিল। এর মধ্যে ছেলেটাও মারা যায় আর জেন তার নামের পাশে ক্রস চিহ্ন দিয়ে দেয়। এরপর সেখানে একটি মেয়ে আসে। মেয়েটির নাম অ্যাঞ্জেলিকা। এস তাকে কাজ দিয়েছিল, সে ওটাই ফিরিয়ে দিতে এসেছে। এস ওটা দেখতে তার অনেকটা কাছে চলে যায়। এটা দেখে তো জেনের অনেক জেলাস হয়। সে বলতে থাকে আমি এটা চেক করতে পারবো। এস বলে তুমি এখন চলে যেতে পারো। সে ফাইলটা ধরে টানতে থাকে আর বলে বললাম তো আমি চেক করতে পারবো। এস বলে আমি আর অ্যাঞ্জেলিকা এটা সামলাতে পারবো। এটা শুনে তো জেনের আরো হিংসা হয় যে এস অ্যাঞ্জেলিকার ফার্স্ট নেম ধরে ডাকছে, অথচ তাকে সবসময় মিস শন বলে ডাকে। এস বলে তুমি যাও, ম্যাট হয়তো তোমাকে খুঁজছে। মানে এস তাকে জ্বালানোর জন্যই এসব বলছিল। জেন বলে অবশ্যই। এই বলে সে রেগে ওখান থেকে চলে যায়। সে তার বন্ধুদের কাছে যাচ্ছিল আর তখনই একটি ছেলে তাকে ধরে জিম্মি করে ফেলে। সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তখনই সেখানে এস চলে আসে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে তাকে কোনো সাহায্যই করে না আর ওখান থেকে চলে যায়। এইটা দেখে জেন মনে মনে বলে আমি তো ভুলেই গেছিলাম যে তাদের কাছে অন্যদের জীবনের কোনো মূল্য নেই। তার ফ্রেন্ডরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাদেরকেও সবাই আটকে রাখে। জেন তখন নিজেই ছেলেটাকে মেরে তার হাত ভেঙে দেয় আর ছুরিটা তখন তার গলাতেই ধরে, কিন্তু জেন তাকে ছেড়ে দেয় আর ছুরিটাও ফেলে দেয়। তার গলায় একটু আঘাত লেগেছিল, তাই তারা মেডিকেল রুমে আসে। তারা জিজ্ঞেস করে জেনের তখন কি হয়েছিল। সে বলে আমি জানি না, মনে হচ্ছিল কেউ আমাকে বশ করেছে। জেরম বলে তোমাকে তখন অন্যরকম লাগছিল, আমার অনেক ভয় লাগছিল, মনে হচ্ছিল তুমি আমাকে এই ছুরি দিয়ে আঘাত করবে। মিয়া বলে জেন কখনোই এমনটা করবে না। ম্যাট বলে তুমি এতটা রেগে গেছিলে যে মনে হচ্ছিল তুমি কোনো রাক্ষস হয়ে গেছো। ওখানকার ডক্টর তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। জেন বলে এটা কে? তারা বলে ডক্টর রাজন, সে এখানকার ডক্টর। জেন বলে কিন্তু তাকে তো এর আগে কখনোই এখানে দেখিনি। রাতের বেলা আবারও সবাই লড়াই করছিল। জেন তখন দাঁড়িয়ে সেদিনের কথা ভাবে যেদিন ডেভ বাইরে গিয়েছিল। সে তাদের রুমে গিয়ে দেখে সেখানে কেউ নেই। সে তখন ভাবে যদি তারা রুমে না থাকে এর মানে কি তারা বাইরে গিয়ে অন্যদের মতো লড়াই করছে। তখনই ওখানে ভ্যানেসা চলে আসে। জেন তাকে জিজ্ঞেস করে আসলে কি চলছে, তারা সবাই কোথায় গেছে। ভ্যানেসা বলে আমি প্রায় রাতেই জেগে দেখি ছেলেরা কেউ নেই। আমি জানি না তারা কোথায় যায়, কিন্তু তারা ব্লাডি নাইটের সময়ে কোথাও একটা চলে যায়। জেন তাদেরকে খুঁজতে যেতে চায়, কিন্তু ভ্যানেসা তাকে আটকায় আর বলে শুধুমাত্র আমরা দুজনে এখানে আছি আর আমার এখানে অনেক ভয় করছে, তাই তুমি প্লিজ আমার সাথে থাকো। সকালে জেরোমের চিৎকার শুনে জেন দৌড়ে বাইরে চলে আসে আর তখনই সবাই তাকে হ্যাপি বার্থডে উইশ করে। তারা সবাই তার জন্য বার্থডের পার্টি রেখেছিল। জেন এইসব দেখে অনেক খুশি হয়ে যায়। তার তো মনেই ছিল না যে আজকে তার জন্মদিন। ম্যাট তখন জেনের কাছে গিয়ে তাকে বার্থডে উইশ করে আর হঠাৎ করেই তাকে একটা কিস করে দেয়। সবাই এইটা দেখে অনেক খুশি হয়। এরপর জেন ক্যান্ডেল নেভায় আর সবাই একসাথে খাবার খেতে বসে যায়। জেন এইসবে অনেক খুশি ছিল, তাই এস এর অফিসে বসেও সে মিষ্টি মিষ্টি হাসছিল, যা দেখে এস অবাক হয়। সে জেনকে কিছু বলতেও পারছিল না, কারণ বাকিরাও ওখানে ছিল। এস তখন গুটি গুটি পায়ে তার কাছে এসে দেখে সে এখনো হাসছে। এস তাকে আস্তে করে জিজ্ঞেস করে তুমি এত খুশি কেন? জেন বলে এটা তোমার জানতে হবে কেন? এস তখন অনিলকে জিজ্ঞেস করে আজকে কি কোনো স্পেশাল দিন? অনিল বলে এটা তো
মিস সেক্রেটারি ভালো বলতে পারবে। জেন বলে কই না তো, আজকে তো কোনো স্পেশাল দিন নয়। এস তখন কিছু একটা ভেবে সবাইকে চলে যেতে বলে। জেনও তখন চলে যাচ্ছিল। এস তাকে আটকায় আর জিজ্ঞেস করে সে এত হ্যাপি কেন, কেন সে এভাবে হাসছে। জেন বলে কেন, আমি কি হাসতে পারি না? এটা কি এলাও নয়? আমার মনে হয় তোমার এসব ছোটখাটো ব্যাপারে সময় নষ্ট করা উচিত নয়, বরং ব্লাডি উইকে তোমার ফোকাস করা উচিত। এস বলে ঠিক আছে চলে যাও। জেন বলে আমি তো এক পায়ের উপরে দাঁড়িয়ে আছি চলে যাওয়ার জন্য। এরপর সে ভাবে এস কেন তাকে নিয়ে এত চিন্তা করছে, তার তো তার নিজের কাজ নিয়ে থাকা উচিত। কাল সে আমাকে কেয়ার করেনি, যখন কেউ আমাকে মেরে ফেলতে যাচ্ছিল, আর এখন এসেছে এটা জানতে যে আমি এত খুশি কেন। তখনই এখানে অ্যাঞ্জেলিকা চলে আসে আর বলে এস ঠিকই বলেছিল, তুমি অনেক বেশি সাহসী। কাল আমি তোমাকে ফাইট করতে দেখেছিলাম, তবে একটা কথা জানো, এস তোমাকে অনেক বিশ্বাস করে। আমি বুঝতে পেরেছিলাম এস তোমাকে সাহায্য করতে চাইছিল, কিন্তু সে নিজেকে আটকে রেখেছিল। হয়তো তার কাছেও এটার কোনো কারণ আছে। এই বলে সে চলে যায়। জেন ভাবে সে হয়তো এস কে ভুল বুঝেছে। এরপর সে তার ফ্রেন্ডদের সাথে ছিল, তারা কেক নিয়ে মজা করছিল, যে কেকের মধ্যে কেউ চিনি দিয়ে দিয়েছিল। তখনই এখানে এস চলে আসে আর বলে আমি আমার সেক্রেটারিকে নিতে এসেছি, তাকে আমার দরকার। মেট বলে তুমি কি তাকে ছাড়া কোনো কাজই করতে পারো না? জেন তাদের থেকে বিদায় নিয়ে চলে যায় আর এস কে জিজ্ঞেস করে তার এখন কি চাই। এখন তো কোনো কাজই নেই, সে তাকে কেন ডাকছে। এস বলে তুমি আমাকে এটা বলবে কিনা বলো। জেন এটা শুনে অবাক হয় যে এস এখনো জানার চেষ্টা করছে কেন সে এত খুশি ছিল। এস বলে তুমি আমাকে কষ্টে রেখে কি সত্যি অনেক মজা পাও? আমি জানতাম তোমার হাসির পেছনে কোনো একটা কারণ আছে, আর এটা ভাবতে ভাবতে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। জেন অবাক হয়ে বলে কি? এস তাকে চুপ করিয়ে দেয় আর বলে হ্যাপি বার্থডে জেন। জেন অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলে আমি ভেবেছি সে সব সময় আমাকে ইগনোর করেছে, আমাকে হয়তো সে কেয়ারই করে না, কিন্তু তার এই 3টা শব্দের মাধ্যমেই আমার ভুল ধারণা ভেঙে গেছে। আর তখনই ফ্রান্সিসকো অ্যানাউন্স করে বলে তোমাদের কাছে কি ব্লাডি উইক বোরিং লাগছে? তো চলো ব্লাডি উইককে এক্সাইটিং বানাতে একটি গেম খেলা যাক। তোমরা সবাই তোমাদের লকার চেক করো, সেখানে কাগজ আছে যেখানে ওই ব্যক্তির নাম লেখা আছে যাকে তোমাকে হত্যা করতে হবে। সময় শেষ হওয়ার আগেই তোমাদেরকে এটা কমপ্লিট করতে হবে, কিন্তু যদি লকারে কারো নাম না পাও এর মানে হলো তোমাকে মেরে ফেলার জন্য বেছে নেওয়া হয়েছে। এইসব শুনে সবাই অবাক হয়ে যায়। জেন এস কে জিজ্ঞেস করে সে এটার ব্যাপারে জানতো কিনা। এস বলে না। সবাই তখন লকার খুলতে শুরু করে, সেখানে তারা অনেকেই নাম পায় আবার অনেকেই পায় না। জেনকে এস তাড়াতাড়ি করে লকার খুলতে বলে আর বলে আমি তোমার সাথে আছি আর সব সময় থাকবো। জেন তাকে বিশ্বাস করতে পারছিল না, সে অনেক প্যানিক করতে থাকে। এস তাকে শান্ত হতে বলে আর তার লকারটা খুলতে বলে। জেন ভয়ে ভয়ে লকার খুলে আর সে দেখে যে তার কাগজে তো কোনো নামই নেই। এটা দেখে সে অবাক হয়ে যায়, অর্থাৎ এখন তাকেই মরতে হবে। এরপর রাতে জেন শুয়েছিল, তখন তার মনে হয় বাইরে কেউ আছে, তাই সে ছুরি নিয়ে বাইরে বের হয়। এরপর ছেলেদের রুমে এসে দেখে ওখানে কেউ নেই, যা দেখে জেন অবাক হয়ে যায়। সে তখন একটি কালো পোশাক পরে নেয় আর মনে মনে বলে তাদেরকে অনুসরণ করার কথা আমি ভাবছিলাম, আর এটাই আমার সুযোগ। আমি জানি বাইরে গেলে যে কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু আমাকে জানতেই হবে তারা কি লুকাচ্ছে। জেন এরপরে বাইরের দিকে যেতে থাকে, তাকে জানতেই হবে যে তার বন্ধুদের সাথে আসলে হচ্ছেটা কি, তারা কেন ব্লাডি নাইটের সময় বাইরে চলে যায়। প্রথমে তার অনেক ভয় লাগছিল, কিন্তু জেন অনেক সাহস করে বাইরে চলে আসে। সে সামনে কিছু ছেলেদেরকে দেখতে পায়, তাই সে তাড়াতাড়ি করে লুকিয়ে যায়। তারা ব্ল্যাক গ্যাং এর মেম্বার ছিল। তারা বলছিল একজন বাইরের লোক হয়ে সে হঠাৎ করেই সহনেতা হয়ে গেল, আমরা কি এটা এত সহজেই মেনে নিব? অন্যজন বলে আমরা কি করতে পারি, বস তাকে পছন্দ করেছে, বস তার মধ্যে নিশ্চয়ই কিছু দেখেছে। তারা বলে সে যাই হোক, তাকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। একজন বলে ওখানে কিছু একটা গেল মনে হয়, তখন অন্যজন বলে সেটা একটা বিড়াল ছিল। তারা বলে যাই হোক, আমাদেরকে সবসময় ডেমন গড গ্যাং এর থেকে এক ধাপ এগিয়ে থাকতে হবে। তারা ওখান থেকে চলে গেলে জেনও তাদের পিছু করতে থাকে। ওপরে গিয়েও তারা কথা বলছিল আর জেন শুনছিল। তখন সে ওই বিড়ালটাকে আবারও দেখতে পায়, তাই জেন ওটাকে কোলে তুলে নেয় আর ওটাকে চুপ থাকতে বলে। তারা চলে গেলে সেই বিড়ালটাকে ছেড়ে দেয় আর বলে তোমার জন্য তো আর একটু হলে আমি মরে যাচ্ছিলাম, তুমি কি ওদের দেখে ভয় পাচ্ছিলে? বিড়ালটা ওখান থেকে চলে যায় আর তখনই এখানে একটি মেয়ে চলে আসে যার হাতে একটি কালো মাস্ক ছিল। মেয়েটি জেনকে বলে তুমি সব সত্যিটা দেখতে চাও তাই না, যে তোমার বন্ধুদের সাথে কি হচ্ছে? এই বলে সে একটি মাস্ক নিচে ফেলে দেয়। তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই আর ওই সময়ে চলে যাই যখন ফ্রান্সিসকো অ্যানাউন্স করছিল যে ব্লাডি উইক তাদের কাছে বোরিং লাগছে কিনা, তারা নতুন একটি গেম খেলবে। তো সেখানে অনেকেই লকার খুললে নাম পায় না, তারা কান্না করতে শুরু করে আর অনেকেই নাম পেয়ে দৌড়ে চলে যায় তাদেরকে মেরে ফেলার জন্য। এস জেনকে সাহস দেয় আর জেন তার লকার খুলে, কিন্তু সেখানে কোনো নাম নেই। সেদিন ব্লাডি নাইট শেষে জেন এসে দেখে ম্যাট ড্রিঙ্কস করে মাতাল হয়ে পড়ে আছে। জেন বলে তুমি এটা কোথায় পেলে? সে বলে অ্যাকোয়েন্টেন্স পার্টির দিনে আমি এটা চুরি করেছিলাম, আমি ভেবেছিলাম আমরা এখান থেকে বের হওয়ার পর সবাই মিলে এটা একসাথে ড্রিঙ্ক করব। জেন বলে আমরা অলরেডি বিপদের মধ্যে আছি আর তুমি এখন মাতাল হয়ে আছো। ম্যাট বলে তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ। জেন মনে মনে বলে আমি তাকে অনেক বিশ্বাস করি। সে ম্যাটকে জিজ্ঞেস করে তোমার টার্গেট কে, লকারে তুমি কার নাম পেয়েছো? ম্যাট বলে এটা কোনো ম্যাটার না, আমি এসবকে একদম কেয়ার করি না, তারা আমার কুইন নয়, একটা মাত্র কুইন আছে যাকে আমি চাই। জেন তুমি কি আমার কুইন হবে? জেন বলে তুমি ড্রাঙ্ক আছো ম্যাট, চলো আমার সাথে। কিন্তু ম্যাটের শরীরে অনেক ব্যথা। জেন দেখে তার পুরো শরীরে মারধরের চিহ্ন। ম্যাট এটাকে ইগনোর করে। জেন তাকে ধরে নিয়ে যায় আর শুইয়ে দেয়। জেন বলে আমি একটা গল্প জানি, আমার বড় বোন আলিসন সবসময় আমাকে এই গল্পটি শোনাতো। একটি মেয়ে ছিল, তবে সে সাধারণ একটি মেয়ে ছিল, কোনো ফেমাস বা লাক্সারিয়াস মেয়ে নয়, কিন্তু তার একটি সুন্দর হৃদয় ছিল। তার সৎ
সৎ মা এবং 2টা সৎ বোন ছিল, কিন্তু তারা তাকে বাজেভাবে ট্রিট করতো আর তাদের জন্য সে অনিরাপদ হয়ে যায়। সে নিজেকে তুচ্ছহীন ভাবতে শুরু করে। তাদের জন্য সে নিজেকে সারা জীবন অদৃশ্য ভেবেছে। কিন্তু একদিন রাতে তাদের গ্রামে একটি বল নাচের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই নাচ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। তখন ম্যাট বলে, মনে হচ্ছে আমি এই গল্পটা আগেও শুনেছি, এটা তো সিন্ড্রেলার গল্প। জেন বলে, না, এটা রিমিক্স গল্প। তার গ্লাসের স্লিপারের জায়গায় শুধু স্লিপার ছিল এবং সে 3 চাকার একটি সাইকেলে চড়তো, যেটা সোনার কোচে পরিণত হয়। এবার চিন্তা করে দেখো। ম্যাট সেদিনের অনুষ্ঠানের কথা ভাবতে থাকে আর জিজ্ঞেস করে, তাহলে তোমার এই গল্পের রাজকুমারকে? জেন বলে, ম্যাট। আসলে জেন এইসব বলে ম্যাটের মন ভালো করার চেষ্টা করছিল। সে বলে, এরপর তাদের দুজনের ওইখানে দেখা হয় আর তারা সারা রাত ওখানে ডান্স করে। কিন্তু মেয়েটি ম্যাট নামের ওই প্রিন্সকে বলে যে তার একটি রুল আছে, ঘড়িতে 12টা বাজার আগেই তাকে চলে যেতে হবে। এটা শুনে ম্যাটের মন খারাপ হলেও তারা সারা রাত ডান্স করে এবং অনেক খুশি থাকে, যেন তারা পৃথিবীকে কেয়ার করে না। একটি রাতের জন্য হলেও তারা দুজনের। ম্যাট বলে, এটার এন্ডিং কি হলো? জেন বলে, তারা সারা জীবন অনেক খুশিতে কাটিয়ে দিয়েছে। ম্যাট বলে, গল্পটা ভালো ছিল, কিন্তু বাস্তবতা আলাদা। কারণ কিছু মানুষকে অনেকদিন ধরে চিনলেও তাদের চেনা যায় না। নতুন কারোর সাথে দেখা হওয়ার পর তারা প্রেমে পড়ে যায়। আমি ঠিক বলেছি তাই না জেন? জেন আর কিছুই বলে না। সে ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ম্যাট তার হাত ধরে বলে, জেন প্লিজ আমাকে প্রমিস করো, যখন তুমি তোমার সেই মানুষটার দেখা পাবে তাকে তুমি সারা জীবন ভালোবাসবে। নিজেকে আটকে রেখো না প্লিজ। তুমি জানো তুমি কষ্ট পাবে, কিন্তু তবুও তাকে ভালোবাসো। জেন বলে, তুমি কেন এসব বলছো? সে বলে, কারণ আমি তোমাকে দুঃখী দেখতে চাই না। সে বলে, আমি তোমাকে কোনো কিছু প্রমিস করতে পারবো না, কারণ হতে পারে আমি এটা করতে পারবো না। ম্যাট আর কিছু বলে না। সে গুড নাইট বললে জেন চলে যায়। পরদিন সকালে জেন আর জেরম একসাথে ছিল আর তখনই তারা দেখে ভ্যানেসা লিয়ামের সাথে কথা বলছে। এটা দেখে জেরম জেলাস হয়। জেন তখন তাকে জিজ্ঞেস করে তার কাগজে কার নাম লেখা ছিল। জেরম বলতে চায় না। সে বলে, বেনামি কেউ। আমি আসলে এটা কাউকে বলতে চাই না। জেন জিজ্ঞেস করে, তুমি কি তাকে মেরে ফেলতে পারবে? তাকে অবাক করে দিয়ে জেরম বলে, কেন নয়, যদি আমার বেঁচে থাকার এই একটাই উপায় থাকে তাহলে আমি পারবো। এটা শুনে জেন অবাক হয়ে যায়। তবে জেরম হেসে বলে, মজা করছিলাম। জেন বলে, আমি জানি তুমি কাউকেই কখনো মেরে ফেলতে পারবে না। সে বলে, তুমি এতটা শিওর কিভাবে? আর তখনই তারা সামনে মিয়াকে দেখতে পায়, কিন্তু তখন একটি মেয়ে দৌড়ে এসে মিয়াকে মারার চেষ্টা করতে থাকে। তারা দৌড়ে চলে যায় তার কাছে। তখন মিয়া উল্টো মেয়েটাকে মেরে ফেলতে যাচ্ছিল। তারা দুজনে এসে তাকে আটকায়। মেয়েটা তখনও তাকে মারার চেষ্টা করছিল। মিয়ারও আঘাত লেগেছিল। মিয়া তখন জেনকে ছাড়িয়ে দিয়ে ছুরিটা নিয়ে মেয়েটাকে ভয়ানকভাবে মেরে ফেলে। এটা দেখে তো সবাই শকড হয়ে যায়। মিয়া নিজেও বুঝে উঠতে পারে না যে সে কি করে ফেলেছে। সে ওখানে পড়ে যায়। তার আঘাত লেগেছিল, তাই অনেক রক্ত ঝরছিল। মিয়া বলতে থাকে, মেয়েটি মারা গেছে। জেন বলতে থাকে, মিয়া তুমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করেছো, তুমি কোনো ভুল করোনি। সে জেরমকে বলে, তাড়াতাড়ি করো জেরম। জেরম বলতে থাকে, কিন্তু ওই মেয়েটার কি হবে? জেন কান্না করে বলতে থাকে, তার অনেক রক্ত ঝরছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। জেরম তখন মিয়াকে কোলে নিয়ে যেতে থাকে। তারা স্কুলের ক্লিনিকে চলে আসে, কিন্তু এখানে এসে দেখে যে সেটা বন্ধ। জেন তখন নার্সকে ডাকে। নার্স বলে, তোমরা এখানে কি করছো? জেন বলে, আপনি কি স্টুপিড? এটা কি ক্লিনিক নয়? নার্স বলে, কিন্তু আজকে তো ক্লিনিক বন্ধ, ব্লাডি উইকে বন্ধ থাকবে। জেন বলে, এটা ইমার্জেন্সি, তাই তাড়াতাড়ি দরজা খুলুন প্লিজ, আমাদেরকে সাহায্য করুন। নার্স বলে, সরি, এটা হেডমিস্ট্রেসের অর্ডার। জেন চিৎকার করে দরজা খুলতে বলে। তারা সবাই মিয়ার জন্য কান্না করছিল আর রিকোয়েস্ট করছিল দরজা খুলতে। জেন তখন বলে, তোমরা মিয়ার খেয়াল রাখো, আমি অন্য কোথাও সাহায্যের জন্য যাচ্ছি। এই বলে সে এস এর অফিসে চলে আসে। এস তাকে দেখে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম। আর তখন জেন এস এর হাত ধরে নিয়ে যেতে থাকে। এটা দেখে মিস কাল বলে, তুমি এটা কি করছো? জেন কান্না করে এস কে বলে, প্লিজ ক্লিনিকের দরজা এখনই খুলতে বলো, মিয়ার প্রচুর ব্লিডিং হচ্ছে, আমরা ঢুকতে পারছি না। ম্যাডাম ভায়োলেট ক্লোজ রাখার অর্ডার করেছে বলে, আমরা যদি তাকে সাহায্য না করি তাহলে সে মারা যাবে। এস তার এসব কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু সে বলে, আমার এসবের জন্য একদমই সময় নেই, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। জেন কান্না করে বলছিল, আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, প্লিজ আমাকে সাহায্য করো। এস তার হাত ছাড়িয়ে দিলে জেন তখন ছুরি বের করে এস এর গলায় ধরে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এস তার দিকে তাকিয়ে থাকে। জেনের ভেতরে যেন কোনো রাক্ষস ঢুকে পড়েছে। সে চিৎকার করে বলে, এখনই ক্লিনিক খুলতে বলো। এস বলে, তুমি 1 নাম্বার রুল ভেঙে ফেলেছো। তখনই মিস কাট এই ছুরিটা দেখে বলে, তুমি এই ছুরি কোথায় পেলে? সে আরো কিছু বলতেই যাবে, কিন্তু এস তাকে থামিয়ে দেয়। সে জেনকে বলে, তুমি এসব ঠিক করছো না মিস জন, আমি তোমার জায়গায় থাকলে এই সাহসটা অন্য কোথাও দেখাতাম, তুচ্ছ কারণে এসব করতাম না। জেন বলে, আমার কাছে তর্ক করার সময় নেই, প্লিজ ক্লিনিক ওপেন করে দাও। শুধুমাত্র মিয়ার সাহায্য দরকার এমন নয়, অন্যান্য স্টুডেন্টদেরও সাহায্যের প্রয়োজন। তারা সবাই আঘাতপ্রাপ্ত হয়েছে, কিন্তু এই ব্লাডি উইকে ক্লিনিক বন্ধ থাকায় তারা কষ্ট পাচ্ছে। সে চিৎকার করে বলে, এটা অনেক বাড়াবাড়ি এস। এটা শুনে তো এস অবাক হয় যে জেন তাকে তার নাম ধরে ডাকছে। জেন বলে, শুধুমাত্র তোমার কাছে এসব থামানোর ক্ষমতা রয়েছে। এস বলে, আমি হেডমিস্ট্রেসের অর্ডার অগ্রাহ্য করতে পারি না, কিন্তু তোমার বন্ধুর ক্ষেত্রে আমি কিছুটা ব্যতিক্রম করতে পারি, কিন্তু এটা ফ্রিতে পাওয়া যাবে না, এর জন্য তোমাকে মূল্য চুকাতে হবে, শাস্তি পেতে হবে তোমায়। জেন বলে, আমি কোনো পরিণতিকে ভয় পাই না, জাস্ট ক্লিনিকের দরজা খুলে দাও। এস বলে, তুমি কি শিওর? জেন বলে, হ্যাঁ, কারণ মিয়া থাকলে এটাই করতো। এস বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু এই ছুরিটা তোমার কাছে রেখে দাও, আমার থেকে তোমার এটা বেশি প্রয়োজন হবে, স্পেশালি এইমাত্র তুমি যেটা করলে। এরপর সে গিয়ে নার্সকে দরজা খুলতে বললে নার্স দরজা খুলে দেয়। আর এরপর মিয়ার চিকিৎসা শুরু হয়। এদিকে বাইরে ব্ল্যাক গ্যাং আর ডেমন গড গ্যাং এর মধ্যে এক প্রকার যুদ্ধ বেঁধে যায়, আর একজন আরেকজনকে মেরে পিষিয়ে দিচ্ছিল।
এদিকে জেন এসকে বলে আমাকে শাস্তি দাও, কিন্তু আমার বন্ধুদেরকে এসবের সাথে জড়াবে না প্লিজ। এস বলে তুমি সবসময় এমন করো কেন, এত কেয়ারলেস কেন তুমি। জেন চলে যাচ্ছিল, এস টেনে ধরে বলে আমাকে এসবে টেনে আনা কি তোমার অভ্যাস হয়ে গেছে। জেন বলে আমাকে জাস্ট শাস্তিটা বলো, আমাকে কি 2 মাস ক্যাফেটেরিয়া পরিষ্কার করতে হবে নাকি পুরো ক্যাম্পাস পরিষ্কার করতে হবে। এস তখন বলে না, এর শাস্তি হলো মৃত্যু। এইটা শুনে জেন পাগলের মতো হাসে। এস বলে কিন্তু আমি তোমাকে শনিবার পর্যন্ত সময় দিচ্ছি মুক্তভাবে বাঁচার জন্য, এখন তোমার যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু শনিবার রাতে তোমাকে এখানে অবশ্যই ফিরে আসতে হবে। হেল ইউনিভার্সিটি রুলস এর মাধ্যমে চলে, আমাদেরকে রুলস মানতেই হবে। তুমি সুপ্রিমোকে মেরে ফেলার থ্রেট দিয়েছো, আর মৃত্যুই হলো এই ভুলের শাস্তি। আই এম সরি জেন, আমি আশা করি সে তোমার এই ত্যাগের যোগ্য ছিল। জেন বলে অবশ্যই সে যোগ্য, কারণ এটা মিয়ার জীবন, কিন্তু প্লিজ আমাকে একটা সাহায্য করো, তুমি প্লিজ এসব কাউকেই জানাবে না, আমি সিক্রেট ভাবে মারা যেতে চাই, আমার বন্ধুরা যেন কোনোভাবেই না জানে। এস বলে ঠিক আছে, এটাই ডিল, শনিবার রাতে চলে এসো। এই বলে সে ওখান থেকে চলে যায়। জেনের কাছে আর কিছুই করার নেই। আর এখান থেকে গল্পটি আবারও বর্তমানে চলে আসে। সেই মেয়েটা তাকে একটি মাস্ক দেয়, যেটা সে মুখে লাগিয়ে নেয়। এরপর সে তার সাথে একটি জায়গায় চলে আসে। এখানে ব্ল্যাক গ্যাং এর সবাই ছিল। গার্ড জেনকে থামিয়ে দিলে মেয়েটি বলে এই ছেলেটি আমার সাথে এসেছে। এখানে ওই লাল চুলওয়ালা ছেলে মানে লুকও ছিল। লুক জেনকে বারবার সন্দেহ করছিল। এরপর তারা সবাই এখানে একত্রিত হয়। এরপর মেয়েটি গিয়ে তাদের গ্যাং লিডার মানে নাজিরকে কিস করে। তখন সে মাস্ক খুললে দেখতে পায় যে এটা নিকি, মানে নিকি নাজিরের গার্লফ্রেন্ড। সবাই তাকিয়ে এইসব দেখছিল আর বাদরের মতো লাফালাফি করছিল। তখন জেনের পাশে লুক দাঁড়িয়েছিল আর বলছিল আমিও কাউকে এইভাবে কিস করতে চাই, তোমার ঠোঁটটা একদম মেয়েদের মতো। তো তাদের এই কিসের অনুষ্ঠান শেষ হলে নাজির ভাষণ দিতে শুরু করে যে আমাদের গ্যাংয়ে আমরা মাত্র 10 জন ছিলাম, আর এখন আমরা অনেকজন। আমরা অনেক বছর যাবত চুপ ছিলাম, আমরা অনেক রাত আমাদের মেম্বারদেরকে মারা যেতে দেখেছি। এদিকে লুক বারবার জেনের দিকে লুক দিচ্ছিল। নাজির বলে কালকের দিন শুধুমাত্র আমাদের, আমরা কাল ফাইট করব না, বরং কাল আমরা এইখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ তোমরা আমাকে ঠিক শুনেছো, আমি তোমাদের সবাইকে এই জায়গা থেকে বের করব, তাই সবাই আমার উপরে বিশ্বাস রাখো। এই শুনে সবাই খুশিতে চিল্লাচ্ছিল। নাজির তাদের থামিয়ে বলে কিন্তু আমি যেভাবে প্ল্যান করেছি সব সেভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি ছাড়াও আমার মতো একজন হেড দরকার, যে আমার মতো কঠোর হতে পারবে, যে সবকিছু রিস্কে রাখতে পারবে। তাই আজ রাতে আমি তোমাদেরকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব, যে আমাদের ব্ল্যাক গ্যাং এর কো লিডার বা সহনেতা হবে। সবাই ম্যাথিউর জন্য হাতে তালি দাও। এইটা শুনে তো জেন পুরো শক্ট হয়ে যায় যে এটা সে কি শুনলো, ম্যাট ব্ল্যাক গ্যাং এর কো লিডার। তখনই ওখানে ম্যাট চলে আসে। জেনের তখন মনে পড়ে সে কিছু ছেলেকে ম্যাটের সাথে কথা বলতে দেখেছিল, এর মানে তারা ব্ল্যাক গ্যাং এর মেম্বার ছিল। নাজের ম্যাটকে বসতে বলে, তখন নিকি একটা লোহা গরম করে আর নাজের সেটা দিয়ে ম্যাটের হাতে লিডারশিপের ট্যাটু বানিয়ে দেয়। ম্যাট তো চিৎকার করতে থাকে আর জেন এসব দেখে অবাক হয়ে যায়। নিকি তাকে একটি মাস্ক আর নেকলেস পরিয়ে দেয়। এসব দেখে জেন এখান থেকে বাইরে চলে আসে। জেন মাস্ক খুলে রাগে কষ্টে প্রচন্ড চিৎকার করতে থাকে, যাকে কিনা সে সবচেয়ে বেশি বিশ্বাস করত আজকে সেই মানুষটা তাকে এইভাবে ধোকা দিল। সেখানে কেউ দাঁড়িয়েছিল। সে বলে তুমি এত জোরে কেন চিৎকার করছো। জেন তাকে দেখতে পায়। আর এখানে এই গল্পের সিজন 1 এর পার্ট 1 শেষ হয়। পার্ট 1 এর মধ্যে 9টা এপিসোড ছিল, যেটা আমি এক্সপ্লেন করেছি। এখন পার্ট 2 এর আরো 9টা এপিসোড আসবে। তো এখানে আমার কিছুই করার নেই। আমি ভেবেছিলাম যে এই গল্পে মোট 9টা এপিসোডই থাকবে, কিন্তু পরিচালক এখন আরো 9টা এপিসোড নিয়ে পার্ট 2 বানিয়েছে। তো এখন এটার পার্ট 2 এর জন্য তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ এটা একটা অনগোয়িং ড্রামা। তোমরা যারা ধৈর্য ধরতে পারো না তাদের আসলে অনগোয়িং ড্রামা দেখাই উচিত নয়। শুরুতে আমিও তোমাদের মতো অধৈর্য ছিলাম। আমি তো এত অধৈর্য ছিলাম যে অনগোয়িং ড্রামা কখনোই দেখতাম না, মানে এক বসায় পুরো ড্রামা শেষ করে দিতাম। যাই হোক, তো আরো 3-4টা এপিসোড আসলেই আমি আবারও এক্সপ্লেন করে দিব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ধৈর্য ধরো। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।